মিসেস বারম্যানের বাড়িতে চেরিউডের পালিশ করা অ্যান্টিক টেবিলটি ঘিরে প্রেত বৈঠকে বসেছেন চারজন: মিসেস বারম্যান, এমিলিয়া, ম্যাক আর হ্যারি। এমিলিয়া ফিসফিস করে পড়ে চলেছে মন্ত্র। হঠাৎ টেবিলের উপরে আবির্ভূত হলো একটি মুখ। তার মোটা ঠোঁট, ঈগল পাখির মতো বাঁকানো নাক। নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি পড়তে চলেছি দ্য ম্যানিটু, এই হরর উপন্যাসটির দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি শুনেছেন তো? না শুনে থাকলে এই ভিডিও ডেসক্রিপশনটা ক্লিক করলেই পেয়ে যাবেন, তলায় আছে ম্যানিটুর প্রথম পর্বের লিঙ্ক। তাহলে শুরু করি গ্রাহাম মাস্টারটনের লেখা দ্য ম্যানিটু। হোমিসাইড স্কোয়ারের লেফটেন্যান্ট ম্যারিনো সমজদার লোক। তার ধারণা মিসেস হার্জ তার উইলে আমার জন্য কিছু রেখে গেছেন, তবে তা এমন মূল্যবান নয় যে সেজন্য আমি তাকে সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দিতে পারি। আমার আর্মচেয়ারে মেরুদণ্ড খাড়া করে বসেছে ডিটেকটিভ। তার কালো চুলগুলো সজারুর কাঁটার মতো খাড়া। এক টুকরো কাগজে চোখ বুলাচ্ছে। এখানে লেখা আছে, আপনাকে বৃদ্ধা তার উইলে একটি ভিক্টোরিয়ান ফ্লাওয়ার ভাস দিয়েছেন। নাক টানল সে। জিনিসটির বাজার মূল্য কত তা জানার দায়িত্ব ইতিমধ্যে একজনকে দেওয়া হয়েছে, কিন্তু আপনাকে দেখে মনে হয় না একটা ফুলদানির জন্য আপনি কোনো বৃদ্ধাকে সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দিতে পারেন। শ্রাগ করলাম আমি। বৃদ্ধারা আমার রুটি রুচির প্রধান অবলম্বন। আপনি নিশ্চয়ই আপনার রুটি রুজি সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দেবেন না। মুখ তুলে চাইল লেফটেন্যান্ট ম্যারিনো। বড় চওড়া মুখ, সজারুর কাঁটায় খচমচ করে খানিক আঙুল চালালো চিন্তিত ভঙ্গিতে। তার চোখ ঘুরছে ঘরের চারপাশে। আপনি বোধ হয় ফরচুন টেলার জাতীয় কিছু একটা, তাই না? ঠিকই ধরেছেন। ট্যারট কার্ড, চায়ের পাতা ইত্যাদি নিয়েই আমার কারবার। আমার বেশিরভাগ ক্লায়েন্ট মিসেস হার্জের মতো বয়সী। ঠোঁট কামড়ে ধরে মাথা নাড়ল লেফটেন্যান্ট। শিওর উনি এখানে আসার পর থেকে অস্বাভাবিক আচরণ করছিলেন? হ্যাঁ, ওকে ঠিক সুস্থ আর স্বাভাবিক মনে হচ্ছিল না। যদিও অনেক বয়স হয়ে গিয়েছে মহিলার, কিন্তু আমার সঙ্গে খানিক গল্পগুজব না করে যেতেন না। বলতেন কেমন যাচ্ছে তার দিনকাল ইত্যাদি ইত্যাদি। কিন্তু এবারে ঘরে ঢুকে মুখে একদম তালা মেরে রেখেছিলেন। একটি কথাও বলেননি। হাতের কাগজ খণ্ডের দিকে তাকালো লেফটেন্যান্ট ম্যারিনো। আপনি কি ওর ভাগ্যে কি আছে তা বলেছিলেন? মানে এমন কি বলেছিলেন যে এমন কথা কিছু যেটা শুনে উনি আত্মহত্যা করেছেন? না, আমি তাকে কোনো দুঃসংবাদ শোনাইনি। আমি তাকে ট্যারট কার্ড দেখানোর সুযোগই পাইনি। তিনি ঘরে ঢুকে বুট নিয়ে বিড়বিড় করে কী সব যেন বলছিলেন। বুট? বুট মানে? আমি জানি না। উনি বারবার বলছিলেন বুট বুট বুট। ভুরু কুঁচকে গেল ম্যারিনোর। কিভাবে কথাটা বলেছিলেন তিনি? ওটাকে কি তিনি কোনো নামের মতো উচ্চারণ করেছিলেন? উনি কি আপনাকে বুট নামে কোনো লোকের কথা বলতে চাইছিলেন? নাক চুলকোতে চুলকোতে জবাব দিলাম, আমার কাছে ওটা কোনো মানুষের নাম বলে মনে হয়নি, তবে তাকে খুব চিন্তিত লাগছিল। চিন্তিত? কীরকম চিন্তিত? উনি বুট বুট বলে বিড়বিড় করছিলেন। তারপর দরজা খুলে ছুট দিলেন করিডোর ধরে। আমি তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি এত দ্রুত দৌড়চ্ছিলেন যে তাকে ধরতে পারিনি। আমার দিকে তাকিয়ে একবার হাত নাড়লেন, তারপর সিঁড়ি দিয়ে ডিগবাজি খেতে খেতে পড়ে গেলেন। নোট নিল গোয়েন্দা। তারপর জিজ্ঞেস করলো, দৌড়চ্ছিলেন? আমি জবাব দিলাম, আমাকে এই প্রশ্ন করে লাভ নেই, কারণ ব্যাপারটা আমার নিজের কাছেও অবিশ্বাস্য বলে মনে হচ্ছে।
যদিও করিডোর ধরে তিনি একটা 15 বছর বয়সী মেয়ের মতোই ছুটছিলেন। কপালে ভাঁজ পড়ল লেফটেন্যান্ট ম্যারিনোর। মিস্টার আর্সকিন, মৃতা মহিলার বয়স 75। তিনি লাঠি ছাড়া হাঁটতে পারেন না, আর আপনি বলছেন তিনি করিডোর ধরে ছুটছিলেন? আমি তাই বলছি। ঝেড়ে কাশুন তো মিস্টার আর্সকিন। কি মনে হচ্ছে? আপনার কি মনে হচ্ছে না কল্পনার ফানুস একটু বেশি মেলে দিয়েছেন? আমি বিশ্বাস করি মিস্টার যে আপনি মহিলাকে খুন করতে পারেন না, কিন্তু তিনি দৌড়াদৌড়ি করছিলেন এও বিশ্বাসযোগ্য নয়। মেঝেয় তাকালাম আমি। মনে পড়ল মিসেস হার্জ কিভাবে প্রায় শূন্যে ভেসে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন, তারপর কিভাবে করিডোর ধরে ক্রমে দূরে সরে যাচ্ছিলেন, ঠিক যেন রেইলের উপর দিয়ে ছুটছেন। না, সত্যি বলতে কি আসলে তিনি দৌড়াদৌড়ি করছিলেন না। তাহলে কি করছিলেন তিনি? বোধহয় হাঁটছিলেন, নাকি পা টেনে টেনে যাচ্ছিলেন? না, তিনি হাঁটছিলেন না, কিংবা পা টেনে টেনেও যাচ্ছিলেন না। তিনি পিছলে যাচ্ছিলেন। লেফটেন্যান্ট ম্যারিনো নোট নিতে যাচ্ছিলেন। কলম থেমে গেল কাগজের উপর। ঘোঁত ঘোঁত করে উঠল সে। তারপর মুচকি হেসে কাগজের টুকরোটা পকেটে পড়ল। সিধে হলো ডিটেকটিভ। আমার দিকে এগিয়ে এলো, ঠোঁটে প্রশ্রয়ের হাসি এঁটে। শুনুন মিস্টার আর্সকিন, কেউ মারা গেলে শক পাওয়াটা খুবই স্বাভাবিক। আর শক পেলে মানুষ উল্টোপাল্টা কথা অনেকেই বলে। এ ব্যাপারটা আমার ভালোই জানা আছে, কারণ আপনার কাজটা মানুষজন নিয়েই। আসলে যা ঘটেছে সেটাকে হয়তো আপনি একটু ভিন্নভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছেন। হতে পারে। একটি মোটা ভারী হাত এসে আমার কাঁধের ওপর রাখল, আন্তরিক ভঙ্গিতে চাপ দিল। মৃত্যুর কারণ জানার জন্য পোস্টমর্টেম পরীক্ষা করা হবে, তবে আমার মনে হয় না নতুন কোনো তথ্য মিলবে। আমি আপনার কাছে এক লোককে পাঠাতে পারি 2-1টি প্রশ্ন করার জন্য। এছাড়া আপনি ক্লিয়ার। অনুরোধ করব আগামী 2-1 দিনের মধ্যে শহরের বাইরে যাবেন না। তবে ভাববেন না যেন আপনাকে গ্রেপ্তার করা হয়েছে বা এমন কিছু। আমি মাথা ঝাঁকালাম। ঠিক আছে লেফটেন্যান্ট, আমি বুঝতে পারছি। তাড়াতাড়ি আসার জন্য ধন্যবাদ। ইটস এ প্লেজার। আপনার ক্লায়েন্টের জন্য দুঃখ প্রকাশ করছি। তিনি তো এখন প্রেত লোকের বাসিন্দা হয়ে গেছেন। আমি কষ্টে হাসি ফোটালাম মুখে। উনি নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। ভালো আত্মাকে তো আর দূরে ঠেলে রাখা যায় না। লেফটেন্যান্ট ম্যারিনো আমার কথা শুনে নিশ্চয়ই ভেবেছে আমি পাগল হয়ে গিয়েছি। সে সজারুর কাঁটার মতো চুলের ওপর ছোট কালো হ্যাটটি চাপালো, তারপর পা বাড়ালো দরজায়। সো লং দেন মিস্টার হ্যারিয়ারস্কিন। গোয়েন্দা চলে যাওয়ার পর কিছুক্ষণ আমি চিন্তায় ডুবে গেলাম। তারপর ফোন তুলে ডায়াল করলাম সিস্টার্স অব জেরুজালেম হাসপাতালে। হ্যালো, আমি আপনাদের একজন রোগী মিস ক্যারেন ট্যান্ডির খবর জানতে ফোন করেছি। আজ সকালে অপারেশন করবার জন্য সে হাসপাতালে ভর্তি হয়েছে। হোল্ড অন প্লিজ, আপনি কি তার আত্মীয়? হ্যাঁ, মিথ্যা বললাম আমি। আমি ওর আঙ্কেল। শহরে এইমাত্র এসেছি। এসেই শুনি ক্যারেন অসুস্থ। 1 মিনিট প্লিজ। অপেক্ষা করতে করতে টেবিলে আঙুল দিয়ে ড্রাম বাজাতে লাগলাম। ফোনে হাসপাতালের নানান রকম শব্দ আবছাভাবে ভেসে আসছে। কে যেন হাঁক ছাড়ল, ডক্টর হিউজ প্লিজ, ডক্টর হিউজ। মিনিট খানেক পরে আরেকটি কণ্ঠ বলল, হোল্ড অন প্লিজ। আমি ফোন ধরে রইলাম নানান আওয়াজ শুনতে শুনতে। অবশেষে নাকে সুরে এক মহিলা বলল, ক্যান আই হেল্প ইউ? মিস ক্যারেন ট্যান্ডির খবর জানতে চাইছেন? হ্যাঁ, আমি ওর আঙ্কেল। শুনলাম আজ সকালে ওর অপারেশন হয়েছে। ও সুস্থ আছে কিনা জানতে ফোন করেছে। ডক্টর হিউজ রোগিণীর কিছু জটিলতা দেখেছেন। মিস ট্যান্ডিকে এখন ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আরেকজন ডাক্তার আসছেন ওকে দেখতে। জটিলতা? কি ধরনের জটিলতা?
আমি দুঃখিত স্যার, ফোনে এত কিছু বলা যাবে না। আপনি বিস্তারিত জানতে চাইলে ডক্টর হিউজের সঙ্গে যোগাযোগ করুন। তার সঙ্গে আপনার একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিতে পারি। হুম, তার অবশ্য দরকার হবে না। আমি কি কাল একবার আপনাকে ফোন করে মেয়েটির খবর জানতে পারি? পারেন স্যার। ফোন নামিয়ে রাখলাম। আমার চিন্তা করা উচিত হচ্ছে না, তবু দুশ্চিন্তা লাগছে। গত রাতে কার্ডে যেরকম উল্টোপাল্টা জিনিস দেখলাম, তারপর মিসেস হার্জের যেভাবে অপঘাতে মৃত্যু ঘটল, আর ক্যারেন ও তার আন্টির আজব ওই দুঃস্বপ্ন, সব মিলিয়ে বিষয়গুলো যেমন অস্বস্তিকর তেমনই রহস্যময়। সত্যিই কি এর সঙ্গে শক্তিশালী অশুভ কোনো কিছু জড়িত? আমার সবুজ টেবিলে ফিরে এলাম। ক্যারেন ট্যান্ডির লেখা চিঠি এবং আঁকা ছবি বের করলাম। উপকূল, জাহাজ এবং পতাকার ছবি। একটি সমস্যার সমাধানে 3টি কাল্পনিক ক্লু, অথচ এ সমস্যার অস্তিত্বই হয়তো নেই। আমি কাগজগুলো ভাঁজ করে পকেটে রাখলাম। গাড়ির চাবি নিয়ে রওনা হলাম লাইব্রেরিতে। ছবির মাল মশলাগুলো একটু চেক করে দেখব। গন্তব্যে পৌঁছে দেখি লাইব্রেরি বন্ধ হতে আর বেশি দেরি নেই। আমি ঠেলে ঠুলে আমার কুগারটা খুদে একটা পার্কিং স্পেসে ঢোকালাম। আকাশের রং তখন একদমই তামাটে হয়ে এসেছে। তার মানে আরও তুষারপাত হবে। কনকনে শীতল হাওয়া আমার নকশা করা ওভারকোটের মধ্যে হু হু করে ঢুকছে। গোড়ালি ডোবা নরম থকথকে বরফ কাদার মধ্যে কসরত করে হেঁটে গেলাম লাইব্রেরির কাঠের দরজার দিকে। লাইব্রেরির ভেতরে ডেস্কের পেছনে যে মহিলা বসে আছে, তাকে লাইব্রেরিয়ান নয়, স্কুলের হেডমিস্ট্রেসের মতো দেখতে। একটি টাইট লাল কার্ডিগান পরা, কালো চুল চুড়ো করে বাঁধা, দাঁতগুলো ঘোড়ার মতো। আমি জাহাজ খুঁজছি, জুতোর বরফ ঝাড়তে ঝাড়তে বললাম আমি। তাহলে জাহাজ ঘাটায় যাচ্ছেন না কেন? মুচকি হাসল সে। এখানে শুধু বই পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, জাহাজের ওপর বই কোথায় পাওয়া যাবে বলুন তো? উপরে 6 এবং 7 নম্বর তাকে, জবাব দিল মহিলা। আমি সিঁড়ি বেয়ে চলে এলাম দোতলায়। জাহাজ যে কত রকমের হতে পারে সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আমি শুধু জানতাম জাহাজ হয় 3 রকমের, বড়, ছোট আর এয়ারক্রাফট ক্যারিয়ার। কিন্তু মেরিটাইম ইঞ্জিনিয়ারিংয়ের ওপর গোটা 15 বই ঘাঁটতে গিয়ে বুঝলাম কি কঠিন কাজ হাতে নিয়েছি। কত রকমের নৌযান যে দুনিয়ায় আছে! ডাউ, ডেবেক, জেবেক, বাক, ব্রিগ, ফ্রিগেট, করভেট, ডেস্ট্রয়ার, জলিবোট, ডিঙি, কোরাকুল, বার্জ, টাগ, আরও কত কি। এর মধ্যে অর্ধেক চেহারার জাহাজই হুবহু ক্যারেনের হাস্যকরভাবে আঁকা ছবির জাহাজটির মতো। তবে দুর্ঘটনাক্রমে আসল জলযানটির সন্ধান আমি পেয়ে গেলাম। 6-7টি বই একসাথে নিতে গিয়ে হাত ফসকে দুম করে বইগুলো পড়ে গেল মেঝে। চশমা পরা এক বুড়ো শিলের ওপর লেখা একটা মুটকি বই পড়ছিলেন। আমার দিকে কটমট করে তাকালেন। দুঃখিত, ক্ষমা প্রার্থনা সুরে বললাম আমি। মেঝেতে ছিটিয়ে পড়া বইগুলো জড়ো করছি, এমন সময় দেখতে পেলাম একদম আমার নাকের ডাওগায়। আমার কাছে তো পালতোলা জাহাজ মানেই গ্যালিয়ন, তবে এই জাহাজটির কাঠামো এবং মাস্তুলে ভিন্ন রকম একটি ব্যাপার রয়েছে। এটি ক্যারেনের সেই স্বপ্নের জাহাজ। ছবির নিচে ক্যাপশনে লেখা, ডাচম্যান অফ ওয়ার, সিরকা 1650। আমার ঘাড়ের পেছনটা শিরশির করে উঠল। মিসেস হার্জ আমার কেবিনে বসে কি যেন বলছিলেন। ডিবুট, মেহেঞ্জির ডিবুট। জাহাজের ছবি আঁকা বইটি বগলে চেপে রওনা হলাম নিচে, বিদেশি ভাষার শাখায়। ইংলিশ ডাচ অভিধান ঘাঁটতে লাগলাম। কয়েকটা পৃষ্ঠা উল্টানোর পর পেয়ে গেলাম শব্দটা
ডি বুট মানে জাহাজ। আমি সব কিছু যুক্তি দিয়ে বিচার করতে ভালোবাসি, কিন্তু তারপরও কাকতালীয় কিছু ব্যাপার আছে যা এড়ানো যায় না। ক্যারেন সপ্তদশ শতকের ওলন্দাজ জাহাজ নিয়ে দুঃস্বপ্ন দেখছে, আর মিসেস হার্জ হ্যালুসিনেশন দেখতে শুরু করলেন। নাকি ঈশ্বরই জানেন তিনি কি দেখেছিলেন। কিভাবে এবং কেন, এসব প্রশ্নের জবাব আমার কাছে এখন নেই। তবে আমার মনে হচ্ছে জাহাজের ছবি দেখার কারণে যদি মিসেস হার্জের মৃত্যু হয়ে থাকে, তাহলে একই ঘটনা তো ক্যারেন্টানের জীবনেও ঘটতে পারে। ফিরে এলাম ডেস্কে, জাহাজের বইটির দাম চুকিয়ে দিলাম। ঘোড়ামুখীটা আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। হাসি দেখে আমার গা জ্বলে গেল। বইটি আশা করি আপনি উপভোগ করবেন, বলল ওই বুড়ি। আমি মুখ ভেঙচে চলে এলাম। বাইরে এসে একটা ফোন বুথ খুঁজে নিলাম। তবে হাড় জমানো বাতাস আর বরফের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো, কারণ এক মুটকি মিনেসোটায় তার বোনের সঙ্গে কথা বলছে। এই ধরনের ফোনালাপের লেজ ক্রমে লম্বা হতেই থাকে। জানেন আপনারা, যখন আশান্বিত হয়ে উঠবেন এই বুঝি বকবকানি থামলো, তখনই দেখবেন নতুন উদ্যমে তারা আবার শুরু করে দিয়েছে। শেষে বিরক্ত হয়ে কাঁচের দরজায় আমার আঙুলের টোকা দিতেই হলো। মহিলা জ্বলন্ত চোখে আমাকে ভস্ম করে দেওয়ার বৃথা চেষ্টা করে মহাকাব্যিক আলাপের সমাপ্তি টানলেন। ফোন বুথে ঢুকে সিস্টার্স অব জেরুজালেমের নাম্বার ডায়াল করলাম। চাইলাম ডক্টর হিউজকে। 4-5 মিনিট ধরে থাকতে হলো ঠায়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে পায়ে যাতে ঝিঁঝি না ধরে যায়, পাটা নাড়াচ্ছি, এমন সময় ডাক্তারের সাড়া মিলল। ডক্টর হিউজ বলছি। আপনি কে বলছেন প্লিজ? আপনি আমাকে চিনবেন না ডক্টর হিউজ, জবাব দিলাম আমি। আমার নাম হ্যারি আর্স্কিন। আমি একজন অলোক দ্রষ্টা। অলোক? অলোক কি? জ্যোতিষী। লোকের হাত দেখিয়ে ভূত ভবিষ্যৎ বলে দিই। ওয়েল, আই এম সরি মিস্টার আর্স্কিন, তবে না না, প্লিজ প্লিজ কাটবেন না, 1 মিনিট শুনুন। গত রাতে আপনার এক পেশেন্ট আমার কাছে এসেছিল হাত দেখাতে। রোগিনীর নাম ক্যারেন ট্যান্ডি। তো ডক্টর হিউজ, মিস ট্যান্ডি আমাকে বলেছে যেদিন সে টের পেল তার ঘাড়ে ওই টিউমারটি গজিয়েছে, সেদিন থেকে সে বিকট সব দুঃস্বপ্ন দেখতে শুরু করেছে। এটা অস্বাভাবিক কিছু নয়। আমার অনেক পেশেন্টই আছে, তারা নানা কারণেই নানা স্বপ্ন দেখে থাকে। কিন্তু বিষয়টি এত সরল নয় ডক্টর হিউজ। ক্যারেনের দুঃস্বপ্ন ছিল অত্যন্ত পরিষ্কার ও সুনির্দিষ্ট। সে স্বপ্নে একটি জাহাজ দেখত, যেমন তেমন জাহাজ নয়। সে স্বপ্নে যে জাহাজটি দেখত তার ছবি আমাকে এঁকে দিয়েছে। 1650 খ্রিস্টাব্দের একটি ওলন্দাজ যুদ্ধজাহাজ। মিস্টার আর্স্কিন, আমি অত্যন্ত ব্যস্ত একজন মানুষ। আমি জানি না আমি আপনাকে... প্লিজ ডক্টর হিউজ, আমার কথা স্রেফ শুনে যান, তারপর যা বলার বলবেন। আজ সকালে আমার এক ক্লায়েন্ট আমাকে হাত দেখাতে এসেছিলেন। তিনি ডাচ ভাষার একটি অক্ষরও জানেন না, কিন্তু তিনি ডাচ ভাষায় একটি জাহাজের কথা বলতে থাকেন। এরপর একটি অ্যাক্সিডেন্ট ঘটান। কী ধরনের অ্যাক্সিডেন্ট? তিনি সিঁড়ির ওপর থেকে ডিগবাজি খেয়ে পড়ে যান। 75 বছরের বৃদ্ধা পতনের ধকল সামলাতে পারেননি। ও প্রান্তে নীরবতা। ডক্টর হিউজ, বললাম আমি, আপনি লাইনে আছেন তো? হ্যাঁ আছি। আচ্ছা মিস্টার আর্স্কিন, আপনি আমাকে এসব গল্প কেন শোনাচ্ছেন? কারণ আমার ধারণা এই মৃত্যুর সঙ্গে ক্যারেন ট্যান্ডির একটা সম্পর্ক রয়েছে। সকালে শুনলাম তার নাকি কীরকম জটিলতা দেখা দিয়েছে। ক্যারেনের দুঃস্বপ্ন ইতিমধ্যে আমার একজন ক্লায়েন্টকে হত্যা করেছে। আমার আশঙ্কা এরকম ঘটনা আবার ঘটতে পারে। আবারও নীরবতা, এবং তা দীর্ঘতর। অবশেষে ডক্টর হিউজ বলেন, মিস্টার আর্স্কিন, আমি একটি নিয়ম বহির্ভূত কাজ করতে যাচ্ছি। আমি বলছি না যে আপনি যে উপসংহারে পৌঁছতে চাইছেন তা আমি বুঝতে পেরেছি, তবে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমার পেশেন্টের রোগের ধরন সম্বন্ধে কিছুটা জানেন। আপনি কি হাসপাতালে এসে বিষয়টি নিয়ে আমার সঙ্গে কথা বলতে চান?
এটা ঠিক। ক্যারেন ট্যান্ডিকে নিয়ে আমরা এই মুহূর্তে বেশ ঝামেলায় আছি। কি করব বুঝতে পারছি না। কাজেই আপনার কথা শুনলে মেয়েটার যদি সামান্য উপকারও হয়, শুনতে আমার আপত্তি নেই। এই তো, আপনি আমাকে 15 মিনিট সময় দিন, চলে আসছি। রিসেপশনে শুধু আপনার নাম বললেই হবে তো? হ্যাঁ, শুধু নাম বললেই হবে। 8। আবার তুষারপাত শুরু হয়ে গেছে। রাস্তা বরফ কাদায় মাখামাখি হয়ে পিচ্ছিল এবং বিপজ্জনক হয়ে উঠেছে। খুব সাবধানে গাড়ি ড্রাইভ করে আমি চলে এলাম সিস্টার্স অফ জেরুজালেম হাসপাতালে। রিসেপশনিস্ট মেয়েটির কাছে গিয়ে বললাম, হ্যালো, আমি মিস্টার ইনক্রেডিবল হ্যারি আর্সকিন। হ্যালো, ডক্টর হিউজের সঙ্গে দেখা করতে চান তাই তো? ওর সঙ্গে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে। ডাক্তারের অফিসে ফোন করলো মেয়েটি, তারপর আমাকে 18 তলায় যেতে বলল। আমি এলিভেটরে উঠে পড়লাম। ভেতরটা বেশ গরম। এলিভেটর থেকে নামতেই পুরো কার্পেটে মোড়া করিডোর। আমার সামনে দরজায় খোদাই করা আছে ডক্টর হিউজ। আমি দরজায় নক করলাম। ডক্টর হিউজ ছোটোখাটো গড়নের মানুষ, চেহারায় বেজায় ক্লান্তির ছাপ। দেখে মনে হলো এ মানুষটার কটা দিন কোথাও ছুটি কাটিয়ে আসা উচিত। মিস্টার আর্সকিন, হাত মেলালেন তিনি। বসুন। কফি চলবে? না, অন্য কিছু খাবেন? কফি যথেষ্ট। ডাক্তার তার সেক্রেটারিকে ইন্টারকমে 2 কাপ কফি পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। তারপর ডুবে গেলেন তার বড় আর্ম চেয়ারে। বহু দিন ধরে টিউমার নিয়ে আমার কাজ কারবার মিস্টার আর্সকিন। এমন কোনো টিউমার নেই যা আমি চিনি না বা দেখিনি। আমার রাজত্বে আমাকে একজন এক্সপার্টই বলতে পারেন আপনি। কিন্তু সত্যি বলতে কি, ক্যারেন ট্যান্ডের ঘাড়ে যে জিনিসটি গজিয়েছে ওরকম টিউমার আমি জন্মে দেখিনি। দেখে আমি রীতিমতো হতভম্ব। একটা সিগারেট ধরালাম। ওটার বিশেষত্ব কি? ওটা মোটেই কোনো সাধারণ টিউমার নয়। এর মধ্যে টিউমারের কোনো টিস্যুই নেই, শুধু রয়েছে একটি ভ্রূণ। ভ্রূণ মানে শিশু? ক্যারেনের ঘাড়ে একটা শিশু বেড়ে উঠেছে? আপনার কথা তো কিছুই মাথা মুন্ডু বুঝতে পারছি না। কাঁধ ঝাঁকালেন ডক্টর হিউজ। আমারও সেই একই অবস্থা মিস্টার আর্সকিন। ভুল জায়গায় ভ্রূণ জন্মানোর অনেক ঘটনা আছে, কিন্তু ঘাড়ে কোনোদিন ভ্রূণ জন্মানোর কথা শুনিনি। দেখা তো দূরের কথা, আর ভ্রূণটা অবিশ্বাস্য গতিতে বেড়ে চলেছে। আপনি না আজ সকালে ওর অপারেশন করবেন? আমি ভাবলাম অপারেশন করে টিউমারটা ফেলে দিয়েছেন। মাথা নাড়লেন ডক্টর হিউজ। সেই রকমই ইচ্ছে ছিল। আমরা ওকে অপারেশন টেবিলে নিয়েও গিয়েছিলাম। অপারেশন টেবিলে যাবতীয় প্রস্তুতি ছিল সম্পন্ন। কিন্তু ডক্টর গিলবার্ট যেই টিউমারটি কাটতে গেছেন, ক্যারেনের পালস রেট এবং শ্বাস প্রশ্বাস এমন দুর্বল হয়ে গেল যে আমরা সঙ্গে সঙ্গে থামতে বাধ্য হলাম। আর 2-3 মিনিট অপারেশন চালালেই ও মারা যেত। আরও কয়েকটা এক্স রে করেই আমাদের সন্তুষ্ট থাকতে হলো। এর কোনো কারণ ছিল কি? আমি জিজ্ঞেস করলাম। মানে জানতে চাইছি, ক্যারেন কেন এত অসুস্থ হয়ে পড়ল? আমি জানি না, সরল জবাব দিলেন ডাক্তার। আমি এই মুহূর্তে ক্যারেনের কয়েকটি টেস্ট করছি, তাতে হয়তো জবাবটা পাবো। কিন্তু এর আগে এরকম কোনো অভিজ্ঞতা হয়নি আমার। অন্য সকলের মতো আমিও বিমূঢ় হয়ে পড়েছি। ইতিমধ্যে ডক্টর হিউজের সেক্রেটারি 2 কাপ কফি নিয়ে ঢুকলেন। আমরা কিছুক্ষণ নিঃশব্দে কফি পান করলাম। তারপর ডাক্তারকে লাখ টাকার প্রশ্নটা জিজ্ঞেস করেই ফেললাম। ডক্টর হিউজেস, আপনি ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করেন? আমার দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি। তারপর বললেন, না, বিশ্বাস করি না। আমিও করি না, বললাম আমি। তবে যে বিষয়টি নিয়ে আমার কাজ কারবার, তাতে এমন অদ্ভুত সব ঘটনা ঘটে যায় যা রীতিমতো ধন্দে ফেলে দেয় আমাকে। ক্যারেন ট্যান্ডের আন্টিও আমার ক্লায়েন্ট। ক্যারেনের মতো একই স্বপ্ন দেখেছেন তিনি, তবে তার স্বপ্ন অতটা পরিষ্কার
এবং ভীতিকর ছিল না, কিন্তু স্বপ্নটা একই ধরনের। তো জিজ্ঞেস করলেন ডক্টর, এ বিষয়ে আপনি কি বোঝাতে চাইছেন অলোক দ্রষ্টা সাহেব? মেঝে চোখ ফিরিয়ে নিলাম আমি। আমি কিন্তু বিরাট কোনো অলোক দ্রষ্টা নই ডাক্তার সাহেব। লোকের হাত দেখে আমি নিজের পেট চালাই। তবে ভূত প্রেত কিংবা আধি ভৌতিক বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। যদিও আমার মনে হচ্ছে ক্যারেনের বর্তমান অবস্থায় এর জন্য দায়ী কোনো বহির্জগতের প্রভাব। কোনো কিছু ওকে এই স্বপ্নগুলো দেখাচ্ছে এবং এই স্বপ্নের কারণেই ওর ঘাড়ে টিউমার হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে মেয়েটি। ডাক্তার সন্দেহের চোখে তাকালেন আমার দিকে। আপনি কি বলতে চাইছেন ক্যারেনকে ভূতে ধরেছে? দ্য এক্সরসিস্ট এটার মতো কিছু কি? না, আমি তা বলছি না। আমি ভূত প্রেতে বিশ্বাস করি না, তবে আমি বিশ্বাস করি একজন মানুষ আর একজনকে মনের সাহায্যে নিয়ন্ত্রণ করতে পারে, কর্তৃত্ব ঘটাতে পারে, এবং আমার ধারণা কেউ বা কিছু ক্যারেনকে নিয়ে এখন সেই কাজটিই করছে। কেউ ওর কাছে মেন্টাল সিগন্যাল পাঠাচ্ছে, আর সংকেতটা এতই শক্তিশালী যে অসুস্থ হয়ে পড়েছে ক্যারেন। কিন্তু ওর আন্টি কিংবা আপনার সেই বৃদ্ধা ক্লায়েন্ট যিনি আজ মারা গেছেন, মাথা নাড়লাম আমি। আমার মনে হয় না ওটা সত্যি ওদের ক্ষতি করতে চেয়েছে। তবে এটা যে কোনো শক্তিশালী সংকেতের মতোই পাঠানো হয়েছে অল্প দূরত্ব থেকে, যাতে যে কোনো রিসিভার সংকেতটা সহজেই গ্রহণ করতে পারে। মিসেস বারম্যান এবং মিসেস হার্জ দুজনেই ক্যারেনের ঘনিষ্ঠ, কিংবা যে জায়গায় সে ছিল সেখান থেকে ওদের জায়গাটার দূরত্ব বেশি নয়। ওরা মেন ট্রান্সমিশন থেকে সংকেত গ্রহণ করে নিয়েছে। চোখ ঘষলেন ডক্টর হিউজ, তারপর আমার দিকে সরু দৃষ্টিতে তাকালেন। আচ্ছা, ধরে নিলাম কেউ ক্যারেনের কাছে সিগন্যাল পাঠাচ্ছে তাকে অসুস্থ করে তোলার জন্য, কিন্তু তারা কারা? কেন তারা এই কাজ করছে? এই প্রশ্নের জবাব আমারও জানা নেই। ক্যারেনের সঙ্গে সরাসরি কথা বলতে পারলে ভালো হতো। দু হাত মেলে দিয়ে ডক্টর হিউজ বললেন, ক্যারেনের অবস্থা খুবই খারাপ। ওর বাপ মা ওকে দেখতে আসছেন, তবে বিষয়টি নিয়ে ওর সঙ্গে কথা বলা গেলে মন্দ হয় না। ফোন তুলে সেক্রেটারির সঙ্গে কথা বলেন ডাক্তার। একটি পরে সেক্রেটারি ইন্টারকমে জানালো ক্যারেনের সঙ্গে আমাদের সাক্ষাতের ব্যবস্থা সে করে ফেলেছে। আপনাকে সার্জিক্যাল মাস্ক পরতে হবে মিস্টার আর্সকিন, বলেন ডক্টর হিউজ। ক্যারেন বড্ড দুর্বল। আমি চাই না ওর শরীরে আর কোনো রোগ জীবাণু ঢুকুক। আচ্ছা, ঠিক আছে। আমরা নেমে এলাম 10 তলায়। ডক্টর হিউজ আমাকে নিয়ে ড্রেসিং রুমে চলে গেলেন। সবুজ সার্জিক্যাল রোব চড়ালাম গায়ে, মুখে মুখোশ। ডক্টর হিউজ বললেন, ক্যারেনের অবস্থা যদি দেখা যায় বেশি খারাপ, তাহলে আমি তার সঙ্গে আপনাকে কোনো কথা বলার সুযোগ দিতে পারবো না। আমি আপনাকে ওর কাছে নিয়ে যাচ্ছি শুধু একটি কারণেই যে আপনার তত্ত্বে যুক্তি আছে মিস্টার আর্সকিন, আর তত্ত্ব দিয়ে যদি কেউ আমাকে সাহায্য করতে চায় তাহলে আমি তাকে না করতে পারি না। তবে ব্যাপারটা কিন্তু একেবারেই আনঅফিসিয়াল। আপনাকে কেন এখানে নিয়ে এলাম সে বিষয়টি আমাকে যেন কারো কাছে ব্যাখ্যা করতে না হয়। আপনার কথা আমি বুঝতে পেরেছি, বললাম আমি। ডাক্তারের পেছন পেছন করিডর ধরে চললাম ক্যারেনের ঘরে। ক্যারেন ক্যান্ডির ঘরটি আয়তনে বিশাল। দুপাশে জানলা দিয়েই তুষার ঝরা রাত চোখে পড়ে। দেওয়ালে ম্লান সবুজ রং, যেমনটি হাসপাতালে হয়ে থাকে। কোনো রকম ডেকোরেশন বা ফুলটুলের বালাই নেই। শুধু নিউ হ্যাম্পশায়ারের শরৎকালের একটি ছবি ছোট্ট টাঙানো আছে দেওয়ালে। ক্যারেনের বিছানা ভর্তি রয়েছে সার্জিক্যাল জিনিসপত্র। ওর ডান হাতে স্যালাইন দেওয়া হচ্ছে। ওর চোখ বোজা, মাথার নিচে বালিশের মতোই ফ্যাকাশে সাদা মুখ। গত রাতে এই মেয়েটি আমার বাসায় এসেছিল। এর মিষ্টি চেহারা দেখেই আমি মুগ্ধ হয়েছি, না দেখলে বিশ্বাসই হতো না। তবে ভয়ানক চমকে গেলাম টিউমারটি দেখে।
ওর ঘাড় জুড়ে ফুলে রয়েছে মাংসপিণ্ডটা, বিবর্ণ, মোটা, গায়ের শিরাগুলো চেনা যাচ্ছে। গত রাতের চেয়ে আকারে নিশ্চয়ই দ্বিগুণ হয়েছে ওটা, প্রায় কাঁধ ছুঁই ছুঁই করছে। আমি ডক্টর হিউজের দিকে তাকালাম। উনি ডানে বামে মাথা নাড়লেন। একটা চেয়ার টেনে নিয়ে বসলাম ক্যারেনের বিছানার ধারে। ওর হাতে হাত রাখলাম। ভীষণ ঠান্ডা শরীর। মৃদু কেঁপে উঠল ক্যারেন। আধখানা চোখ মেলল। ক্যারেন, নরম গলায় ডাকলাম আমি। এই যে আমি, হ্যারি। হ্যালো, ফিসফিস করলো ও। হ্যালো, হ্যালো হ্যারি। সামনে ঝুঁকে এলাম। ক্যারেন, জাহাজটার খোঁজ পেয়েছি। লাইব্রেরিতে গিয়েছিলাম, বই খুঁজে ওই জাহাজের ছবি বের করেছি। আমার দিকে তাকিয়ে চোখ পিটপিট করলো ক্যারেন। আপনি আপনি ওটার খোঁজ পেয়েছেন? ওটা একটা ওলন্দাজ জাহাজ। 1650 সালে তৈরি করা হয় ওই জাহাজ। ওলন্দাজ? দুর্বল গলায় বলে ক্যারেন। আমি জানতাম না। ওটা কোথাকার জাহাজ? তুমি শিওর ক্যারেন? তুমি শিওর যে ওই জাহাজে কোনো দিন চড়নি? মাথা নাড়ার চেষ্টা করলো ক্যারেন, কিন্তু বিকট ফোলা টিউমারের কারণে পারল না। ওর ঘাড়ের পেছনে ফ্যাকাশে বিশ্রী একটা ফলের মতো দেখতে লাগছিল টিউমারটা। হিউজ আমার কাঁধে হাত রাখলেন। মনে হয় না ওর সঙ্গে কথা বলে খুব একটা লাভ হবে মিস্টার আর্সকিন। চলুন যাই। আমি ক্যারেনের কবজি আরও জোরে চেপে ধরলাম। ক্যারেন, ডি বুট সম্পর্কে তুমি কিছু জানো? মিজেনহির? কি? অনুচ্চ গলায় জানতে চাইল ক্যারেন। ডি বুট ক্যারেন, ডি বুট। মেয়েটি চোখ বুঝল। বোধহয় ঘুমিয়ে পড়েছে। হঠাৎ বিছানায় কি যেন একটা নড়ে উঠল। ফুলে ওঠা সাদাটে টিউমার অকস্মাৎ মোচড় খেয়েছে, যেন ওটার ভেতরে জ্যান্ত কিছু আছে। ও ক্রাইস্ট! ডক্টর হিউজ চিৎকার করে উঠলেন। মিস্টার আর্সকিন, আপনি বরং। আহ 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 গুঙিয়ে উঠল ক্যারেন। ওর আঙুল খামচে ধরল বিছানার চাদর। মাথাটা ওপরে তোলার চেষ্টা করলো ক্যারেন। টিউমার আবার মোচড় খেতে লাগলো, যেন ওটা মেয়েটির মাথার পেছনটা খামছাচ্ছে, মোচড়াচ্ছে। আহ 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 আর্তনাদ ছাড়লো ক্যারেন। ডিবুট! আমার দিকে চোখ পাকিয়ে তাকালো ক্যারেন। এক মুহূর্তের জন্য মনে হলো ওর চোখ নয়, অন্য কারো টকটকে লাল ক্রুদ্ধ চোখ। ডক্টর হিউজ নার্সদের ঘন্টা বাজিয়ে দিয়েই সিরিঞ্জে সিডেটিভ ঢোকাতে শুরু করলেন। ক্যারেনের ভীষণ রক্তচক্ষুর দিকে দ্বিতীয়বার তাকাতে সাহস হলো না আমার। আমি দ্রুত ঘর থেকে করিডোরে চলে এলাম। শুনলাম ভিতরে অমানসিক গলায় চিৎকার করে চলেছে ক্যারেন। ধস্তাধস্তি করছে। নিজেকে বড্ড অসহায় আর একাকী লাগলো আমার। নয়। কিছুক্ষণ পরে ডক্টর হিউজ গ্লাভস আর মাস্ক খুলতে খুলতে বেরিয়ে এলেন ক্যারেনের ঘর থেকে। আমি দ্রুত পা চালিয়ে চলে এলাম তার কাছে। আমি দুঃখিত, বললাম ডাক্তারকে। বুঝতে পারিনি এরকম একটা ঘটনা ঘটবে। হিউজ বললেন, দোষ আমার বা আপনার কারো নয়। ওকে হালকা সিডেটিভ দিয়ে এসেছি, ঘুমিয়ে পড়বে। চেঞ্জিং রুমে গিয়ে সার্জিক্যাল রোব খুলে ফেললাম দুজনে। আমাকে যে ব্যাপারটা সবচেয়ে বেশি ভাবনায় ফেলেছে মিস্টার আর্সকিন, তা হলো আপনি ওই শব্দগুলো উচ্চারণ করা মাত্র মেয়েটি কেমন ভয়ঙ্কর হয়ে উঠল, অথচ এর আগেও শান্তই ছিল। কিন্তু আপনার কথাগুলো যেন আগুনে ঘৃতাহুতি দিয়েছে। ওর আচরণ দেখে আমারও তাই মনে হয়েছে। সায় দিলাম হিউজের কথা। কিন্তু এরকম কেন ঘটল? ক্যারেনের মতো স্বাভাবিক বুদ্ধিমতী একটি মেয়ে প্রাচীন একটি ওলন্দাজ জাহাজের কথা শুনে এরকম ক্ষেপে উঠবে কেন? ডক্টর হিউজ চেঞ্জিং রুমের দরজা খুলে দিলেন। আমাকে নিয়ে চলে এলেন এলিভেটরের সামনে। এই প্রশ্ন করে আমাকেও লাভ নেই, বললেন তিনি, কারণ আধ্যাত্মিক বিষয়ের উপর এক্সপার্ট আমি নই, আপনি।
18 তলায় এসে পৌঁছালাম আমরা। এক্স রে রিপোর্ট কি বলছে জানতে চাইলাম আমি। অপারেটিং থিয়েটারে যে জিনিসগুলো নিয়ে গেলেন তেমন বোঝা যাচ্ছে না, জবাব দিলেন হিউজ। মনে হচ্ছে টিউমারের মধ্যে একটি ভ্রূণ আছে। আসলে বলা উচিত ভ্রূণের মতো একটা জিনিস, হাড় এবং মাংসের একটা বৃদ্ধি ঘটছে ওটার ভিতরে। সিস্টেমেটিক একটা প্যাটার্ন নিয়ে গড়ে উঠছে, যেভাবে ভ্রূণের মধ্যে শারীরিক পূর্ণতা পেতে থাকে শিশু। কিন্তু ওটা মানুষ কিনা আমি বলতে পারবো না। আমি গাইনোকোলজিস্ট বিশেষজ্ঞকে খবর দিয়েছি, কিন্তু উনি আগামীকালের আগে আসতে পারবেন না। কিন্তু তার আগেই যদি কোনো অঘটন ঘটে যায়। ক্যারেনকে ওর চেহারা দেখে মনে হচ্ছিল বোধহয় বেশি আয়ু আর নেই। আমারও সেই আশঙ্কা, কিন্তু ওর জন্য কিছু তো একটা করতেই হবে। আমরা হিউজের অফিসে এসে ঢুকলাম। সোজা এগিয়ে গেলেন তিনি ফাইলিং ক্যাবিনেটে। হুইস্কির একটা বোতল বের করলেন, দুটো গ্লাসে কানায় কানায় ভরে দিলেন মদ। কিছুক্ষণ আমরা নীরবে মদ্যপান করলাম। তারপরে হিউজ বললেন, ব্যাপারটা হাস্যকর শোনাতে পারে, তবে কি জানেন মিস্টার আর্স্কিন, আমার কেন জানি মনে হচ্ছে দুঃস্বপ্নের সঙ্গে এই টিউমারের একটা সম্পর্ক রয়েছে। কি রকম? দুটোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলেই মনে হয়। আপনার মানে স্পিরিচুয়ালিটি দিয়ে আপনি হয়তো ভাববেন টিউমারটির জন্য দুঃস্বপ্নটাই দায়ী, কিন্তু আমার বিশ্বাস টিউমার এই দুঃস্বপ্নের জন্য দায়ী। তবে ঘটনা যাই হোক না কেন, দুঃস্বপ্নের ব্যাপারে যত জানা যাবে পরিস্থিতি ততই পরিষ্কার হয়ে আসবে আমাদের কাছে। নির্জলা হুইস্কি এক ঢোকে চালান করে দিলাম পেটে। আমার পক্ষে যতটুকু সম্ভব করেছি ডক্টর হিউজ। জাহাজটার অবস্থান খুঁজে বের করেছি, যদিও জাহাজটার কারণে এই ক্যারেনের উন্মাদনা কিনা সেটা বুঝতে পারছি না। কিন্তু এরপরে আমাদের গন্তব্য কোথায়? আমি তো বলেইছি প্রকৃত অকাল্টের প্রশ্নে আমি নিতান্তই একজন হাতুড়ে। এছাড়া আমার আর কিছুই করার নেই, কিছু বুঝতে পারছি না। আচ্ছা আপনি বলুন তো কি করার আছে আমার? চিন্তামগ্ন দেখালেও ডক্টর হিউজকে। ধরুন আমি যা করছি তাই যদি আপনি করেন মিস্টার আর্স্কিন, ধরুন আপনি একজন এক্সপার্ট সহযোগী খুঁজে বের করলেন, মানে সব জ্যোতিষী তো আপনার মতো হাতুড়ে নয়। কারো কারো এইসব জিনিসে সিরিয়াস জ্ঞানও তো থাকতে পারে, তাই না? আমি হাতের গ্লাসটি নামিয়ে রাখলাম টেবিলে। ডক্টর হিউজ, আপনি খুবই সিরিয়াস, তাই না? আমি সত্যি বলছি, আপনি কি সত্যি বিশ্বাস করছেন এখানে আধি ভৌতিক কিছু ঘটছে? মাথা নাড়লেন ডাক্তার। আমি তা বলিনি মিস্টার আর্স্কিন, আমি শুধু সমস্ত সম্ভাবনা যাচাই করে দেখার চেষ্টা করছি। চিকিৎসা বিজ্ঞান বহু আগে আমাকে শিক্ষা দিয়েছে কোনো কিছু অনাবিষ্কৃত অবস্থায় ফেলে রাখার পরিণতি হতে পারে মারাত্মক। একজন মানুষের জীবন যখন ঝুঁকির মুখে থাকে, ওই সময় মনটাকে সংকীর্ণ করে রাখলে চলে না। তাহলে আপনি কি করতে বলছেন জানতে চাইলাম আমি। আমি এটাই চাইছি মিস্টার হ্যারি আর্স্কিন, ক্যারেন ট্যান্ডির অসুস্থতার জন্য কে বা কারা দায়ী তা যদি সত্যি আপনি জানতে চান এবং মেয়েটাকে বাঁচাতে চান, তাহলে একজন প্রকৃত অলোক দ্রষ্টাকে খুঁজে বের করুন। তিনিই বলতে পারবেন ওই হারামজাদা জাহাজটার আসল রহস্যটা কি। আমি খানিক চিন্তা করে মাথা ঝাঁকালাম। আমার তো হারাবার কিছুই নেই, বরং এই কাজটা করলে হয়তো অকাল্ট নিয়ে অনেক কিছু শিখতে পারবো। ঠিক আছে। গ্লাসের হুইস্কিটুকু গলায় ঢেলে নিলাম। আমি রওনা হয়ে গেলাম। 10। ফ্ল্যাটে এসে প্রথমেই ঢুকলাম রান্নাঘরে। 4 স্লাইস টোস্ট বানালাম, তাতে মাখন মাখিয়ে নিলাম। খিদে দেখছিলাম চোখে আঁধার, কারণ সারাদিন কিছুই খাওয়া হয়নি।
দ্রুত খেয়ে নিলাম আমি। খাওয়া শেষ করে বিয়ারের ক্যান হাতে সিটিং রুমে এসে বসলাম। খিদের চোটে এতক্ষণ ক্যারেন ট্যান্ডির কথা ভুলেই গিয়েছিলাম। এখন বসার ঘরের অন্ধকার কোণগুলোর দিকে তাকিয়ে ভাবতে থাকলাম, মিসেস হার্জের ওপর ভর করে থাকা ভূত টুত কিছু লুকিয়ে নেই তো আনাচে কানাচে? যদিও ডাক্তার হিউজকে আমি বলেছি ভূতে বিশ্বাস করি না, কিন্তু মাঝে মাঝে মনে হয় অশরীরী কোনো কিছু একটা নিশ্চয়ই আছে। ঠান্ডা বিয়ারের ক্যানে চুমুক দিতে দিতে আমার বান্ধবী এমেলিয়া ক্রুশোকে ফোন করলাম। এমেলিয়ার ছেলেপুলে নেই, আমেরিকান স্বামী ম্যাক ফোর্ডকে নিয়েই সুখে আছে। ওর একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, ওখানে আমি কিছুদিন কাজ করেছি। বলতে ভুলে গেছি, এমিলিয়া ভূত প্রেতে বিশ্বাস করে এবং মিডিয়াম হিসাবে অসাধারণ। ফোন ধরল ম্যাক। কে বলছেন? গম্ভীর গলা। হ্যাঁ, আমি হ্যারি আরস্কিন। এমিলিয়া আছে? ওকে একটু দাও তো, সাংঘাতিক দরকার। আরে হ্যারি, চেঁচিয়ে উঠল ম্যাক। এতদিন পরে আমাদের কথা মনে পড়লো। তোমাদের কথা প্রায়ই মনে হয়, কিন্তু কাজের চাপে ফোন করা আর হয়ে ওঠে না। চলছে কেমন তোমাদের? খারাপ না, জবাব দিল ম্যাক। একটু ধরো, এমিলিয়া এসেছে। এমিলিয়ার গলা শুনতে পেলাম, অভিমান রয়েছে কণ্ঠে। তোমার তো কোনো খবরই নেই হ্যারি। সেই যে গত ক্রিসমাসে এসেছিলে, তারপর থেকে লাপাত্তা। আমাদের তো একদম ভুলেই গেছে। না, ভুলিনি। তোমাদের কি ভোলা যায়? স্রেফ সময়ের অভাবে যোগাযোগ করা হয় না। তা তোমার খবর কি বলো? কাজ ছাড়া যে ফোন করনি সে তো বুঝতেই পারছি। ঠিকই ধরেছ, মোলায়েম গলায় বললাম আমি। তারপর সিরিয়াস কণ্ঠে বললাম, তোমার সাহায্য খুব দরকার। কীরকম সাহায্য? আমার এক ক্লায়েন্ট খুব অসুস্থ, এখন তখন দশা। সে ভয়ঙ্কর সব স্বপ্ন দেখছে। আমি ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন এর সঙ্গে আধিভৌতিক কোনো ব্যাপার জড়িয়ে থাকতেও পারে। ডাক্তার? আমি কখনো শুনিনি ডাক্তাররা ভূত প্রেতে বিশ্বাস করে। আমি বলিনি তো এসবে তাদের বিশ্বাস আছে, কিন্তু এই ব্যাপারটা তাদের একদম হতভম্ব করে তুলেছে। মেয়েটাকে বাঁচানোর জন্য তারা কোনো কিছু করতে রাজি আছে। শোনো এমিলিয়া, আমার একজন লোক দরকার যে আধিভৌতিক ব্যাপারগুলো ভালো বোঝে। আমার একজন এমন জ্যোতিষী দরকার যে নিজের কাজ খুবই দক্ষভাবে করে, অধিভৌতিক ব্যাপারগুলো সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে। এরকম কাউকে চেনো? একটু চুপ করে থেকে এমিলিয়া বলল, এ দেশে জ্যোতিষের অভাব নেই, তবে তারা প্রায় সবাই তোমারই মতো হাতুড়ে। হাতুড়ে শব্দটা মুখ ফসকে বেরিয়ে গেল। কিছু মনে করো না। আরে না না, এতে মনে করার কি আছে? আমি তো আমার সীমাবদ্ধতা জানি। আচ্ছা, তুমি একটু ফোনটা ধরো, দেখছি তোমার পছন্দের লোককে আমি খুঁজে দিতে পারি কিনা। ফোনে আমি শুনতে পেলাম পৃষ্ঠা উল্টানোর শব্দ। এমিলিয়া নিশ্চয়ই ওর অ্যাড্রেস বুক উল্টে দেখছে। মিনিট পাঁচেক পরে ফিরে এলো ফোনে। দুঃখিত হ্যারি, তেমন কাউকে পেলাম না। এদের কেউ কেউ ভালো হস্তরেখাবিদ, কিন্তু আধিভৌতিক ব্যাপারে এদের কোনো অভিজ্ঞতা নেই। আমি নখের ডগা কামড়াতে কামড়াতে বললাম, তাহলে তুমি? আমি আমি কোনো এক্সপার্ট নই। আমি সাইকিক পাওয়ার সম্বন্ধে খুবই কম জানি। এমি, কাজটা তুমি আমাকে করে দাও। তুমি তো জেনুইন একজন সাইকিক। তোমাকে শুধু বের করতে হবে এই সংকেতটা কোত্থেকে আসছে। একটা ক্লু পেলেই হলো, বাকি সব কাজ আমি ডিটেকটিভের মতো করে নেব। দীর্ঘশ্বাস পেল এমিলিয়া। হ্যারি, আমি খুব ব্যস্ত, জানোই তো তুমি। তুমি চলে যাবার পরে আমার দোকানে আর কোনো লোকজন রাখিনি, রাখার সামর্থ্য হয়নি আমার। তাছাড়া আজ আমার একটি ডিনার পার্টিতে নিমন্ত্রণ আছে। কাল দোকানের কিছু মাল কিনতে শহর যেতে হবে। সোমবার ম্যাকের বোন আসছে, তার বাচ্চা কাচ্চা সহ। সঙ্গত কারণে আমাকে বাড়ি থাকতে হবে। কাজেই বুঝতে পারছো আমার হাতে সময় একদম নেই। এমি, একটি মেয়ে মরতে বসেছে। মেয়েটি এই মুহূর্তে সিস্টার্স অফ জেরুজালেম হাসপাতালের কেবিনে মৃত্যু শয্যায়। মেয়েটির দুঃস্বপ্নের রহস্য বের করতে না পারলে ওকে বাঁচানো যাবে না। হ্যারি,
এই শহরের মেয়েদের মৃত্যুর কবল থেকে রক্ষা করার দায়িত্ব তো আমার নয়? এটা একটা বিরাট শহর, এখানে প্রতিদিন মানুষ মরছে। আমি রিসিভারটিকে এমন জোরে মুঠিতে চেপে ধরলাম যেন ওটা এমিলিয়ার হাত। হেমি প্লিজ, শুধু আজকের রাতটা, কয়েক ঘন্টার জন্য, আমার জন্য তো অনেক করেছো, আবার না হয় আর একটু সময় নষ্ট করলে, প্লিজ। রিসিভারে হাত চাপা দিয়ে ম্যাকের সঙ্গে অল্পক্ষণ চাপা স্বরে কি যেন আলাপ করলো এমিলিয়া, তারপর ফিরে এলো লাইনে। ঠিক আছে হ্যারি, আমি আসছি। কোথায় আসবো বলো? ঘড়িতে চোখ বুলালাম। প্রথমে আমার বাসায় চলে এসো, এখান থেকে আমরা মেয়েটার বাসায় যাব। ওই বাড়িতে বসেই মেয়েটা স্বপ্ন দেখত, তার আন্টিও একই স্বপ্ন দেখেছে, তবে ততটা ভয়ানক নয়। এমি, জোর করে তোমাকে এর মধ্যে ঢোকাচ্ছি, তবু যে তুমি আসছো তার জন্য ধন্যবাদ। ঠিক আছে। এমিলিয়া খুব ভালো সাইকিক। ও তুলারাশির জাতিকা, আর তুলারাশির জাতিকারা সহজেই প্রেত লোক থেকে আত্মা ডেকে আনতে পারে। এমিলিয়ার এই আধ্যাত্মিক ক্ষমতার কথা খুব কম লোকেই জানে, কারণ এমিলিয়া কাউকে জানাতে চায় না। এখন আমার কাজ হলো ক্যারেনের আন্টি মিসেস বারম্যানকে একটা ফোন করা। উনি নিশ্চয়ই ফোনের পাশে বসেছিলেন ভাগ্নির খবর শোনার জন্য, কারণ রিং হওয়া মাত্রই সাড়া দিলেন। মিসেস বারম্যান, আমি হ্যারি আর্স্কিন বলছি। মিস্টার আর্স্কিন, সরি, আমি ভেবেছিলাম হাসপাতাল থেকে কেউ ফোন করেছে। শুনুন মিসেস বারম্যান, আমি আজ আপনার বোনঝিকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। সে সাংঘাতিক দুর্বল, তবে ডাক্তাররা বলেছেন ওর সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেলে ওকে প্রাণে রক্ষা করা সম্ভব। আপনার কথা ঠিক বুঝলাম না। মনে আছে নিশ্চয়ই, গতকাল আপনাকে ফোন করে আপনার স্বপ্নের ধরনটা জানতে চেয়েছিলাম। সাগর সৈকতের ওই স্বপ্নটা। ক্যারেন আমার কাছে এসেছিল, বলেছে সে অবিকল আপনার মতো একটা স্বপ্ন দেখেছে। ডাক্তারদের ধারণা এটা সম্ভব যে স্বপ্নের মধ্যে যদি কোনো ক্লু পাওয়া যায় তাহলে সেই ক্লু ধরে তারা ক্যারেনকে সুস্থ করে তুলতে পারবে। আপনার কথার অর্থ আমার কাছে এখনো পরিষ্কার হয়নি মিস্টার আর্স্কিন। ডক্টর হিউজ নিজে আমাকে ফোন করলেন না কেন? ফোন করেননি কারণ তার পক্ষে ফোন করা সম্ভব ছিল না। উনি একজন মেডিকেল স্পেশালিস্ট। তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি জানতে পারে ডক্টর হিউজ চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে আধিভৌতিক বিষয়গুলো মিশিয়ে ফেলেছেন, সঙ্গে সঙ্গে বেচারা চাকরি হারাবেন। কিন্তু ক্যারেনকে সুস্থ করে তুলতে চান, এবং এ ব্যাপারে তার মধ্যে আন্তরিকতার কোনো অভাব নেই। এই জন্যই আপনারা দুজনে যে স্বপ্ন দেখেছেন সে ব্যাপারে আরও বিশদ জানাটা জরুরি হয়ে পড়েছে। মিসেস বারম্যানের কণ্ঠে একসঙ্গে উৎকণ্ঠা ও বিস্ময় ফুটল। কিন্তু আপনারা ওটা কিভাবে করবেন? স্বপ্নের কারণে মানুষের টিউমার হয় কি করে? মিসেস বারম্যান, মানুষের মন এবং শারীরিক অবস্থার মধ্যে যে সম্পর্ক রয়েছে তার বহু প্রমাণ আছে। আমি বলছি না যে ক্যারেনের টিউমার হয়েছে মানসিক চাপে, তবে এরকম হওয়া বিচিত্র নয় যে টিউমারের প্রতি ওর মানসিক চাপটা ওকে সুস্থ হতে দিচ্ছে না। এটা ক্যারেনকে কেন এমন দুর্দশায় ফেলে দিল এবং এটা কি জিনিস তা না জানা পর্যন্ত টিউমারটা তো সারবে বলে মনে হচ্ছে না, আর ডাক্তাররা তা অপারেশন করতেও পারছে না। ঠিক আছে মিস্টার আর্স্কিন, আপনি আমাকে কি করতে বলেন? আমি আমার এক বান্ধবীর সঙ্গে যোগাযোগ করেছি, সে একজন মিডিয়াম। আপনার বাড়িতে আমরা একটি প্রেত বৈঠক করব। আমার বান্ধবী তাহলে বুঝতে পারবে ওখানে কোনো ভাইব্রেশন আছে কিনা। ভাইব্রেশন? কী ধরনের ভাইব্রেশন? যে কোনো ভাইব্রেশন মিসেস বারম্যান, না দেখা পর্যন্ত বোঝার জো নেই। ও প্রান্তে কী যেন ভাবছেন ভদ্রমহিলা, তারপর বললেন, ক্যারেন এমন অসুস্থ, এদিকে ওর বাবা মাও কাছে নেই। এখন আমার বাড়িতে প্রেত বৈঠক ফৈঠক করা কি ঠিক হবে? বুঝতে পারছি না, ওরা শুনলেই বা কী বলবেন। মিসেস বারম্যান, ক্যারেনের বাবা মা যদি শোনেন আপনি তাদের মেয়ের মঙ্গলের জন্য এসব করেছেন, তারা কোনো আপত্তি করবে বলে মনে হচ্ছে না। প্লিজ মিসেস বারম্যান, ব্যাপারটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। ঠিক আছে মিস্টার আর্স্কিন, কখন আসতে চাইছেন? 1 ঘন্টার মধ্যে। ধন্যবাদ মিসেস বারম্যান। ঠিক আছে, আপনি যে কাজটি করতে চাইছেন সেটার ফলাফল ভালো হলেই ভালো। 10।
রাত 10:30 নাগাদ আমরা সবাই মিসেস বারম্যানের বাড়ি গিয়ে উপস্থিত হলাম। বিশাল একটি বাড়ি। বাড়িটি প্রাচীন ভারী আসবাবপত্র, বড় লাল মখমলের পর্দা, গদিওয়ালা চেয়ার এবং অ্যান্টিক টেবিল ও চিত্রকর্ম দিয়ে সাজানো। সব কিছুতেই একটা প্রাচীন গন্ধ। মিসেস বারম্যান ভেঙে পড়া চেহারার এক বৃদ্ধা, এক মাথা কাশফুলের মতো সাদা চুল। বলিরেখা পরা চেহারাটা একসময় সুন্দর ছিল যে সহজেই বোঝা যায়। পরনে মেঝে ছুঁই ছুঁই সিল্কের পোশাক। তিনি আংটি পরা নরম হাতখানা বাড়িয়ে দিলেন আমাদের দিকে। এমেলিয়া আর ম্যাকের সঙ্গে তার পরিচয় করিয়ে দিলাম। আশা করি আমরা যা করতে যাচ্ছি তাতে ক্যারেনের ভালো বই মন্দ হবে না, বললেন তিনি। এমিলিয়ার স্বামী ম্যাক ক্রাফোর্ড বেশ লম্বা, মুখ ভর্তি দাড়ি, পরনে বহুদিনের ব্যবহৃত ডেনিম। সে অ্যাপার্টমেন্টে ঘুরে ঘুরে দেখছে চেয়ারগুলো কতটা নরম পরখ করতে ধূপধাপ বসেও পড়ছে। এমিলিয়া সিল্কের কালো লম্বা গাউন পরেছে। ও এমনিতে কম কথা বলে, আজ যেন মুখে তালা। এমিলিয়া ফর্সা, রোগা, ডাগর একজোড়া কালো চোখ, ফোলা ঠোঁট দুটো দেখলে মনে হয় ধমক খেলেই কেঁদে ফেলবে। আপনার কাছে কোনো গোল টেবিল আছে মিসেস বারম্যান? অবশেষে এমিলিয়া বলল। ডাইনিং টেবিলটা ব্যবহার করতে পারেন, তবে দেখবেন যেন দাগ টাক না পড়ে। আসল অ্যান্টিক চেরিউডের টেবিল। তিনি আমাদের ডাইনিং রুমে নিয়ে এলেন। টেবিলটা কালো চকচকে, ওটার উপরে কাচের ঝাড়বাতি ঝুলছে। ঘরের দেওয়াল গাঢ় সবুজ কাগজ দিয়ে মোড়া। সারা কামরায় আয়না আর তৈলচিত্রের ছড়াছড়ি। এতেই বেশ চলবে। আমরা এখনই কাজ শুরু করে দেব। আমরা 4 জন টেবিল ঘিরে বসলাম, একে অন্যের দিকে তাকিয়ে আছি। ম্যাক তার মধ্যে আধিভৌতিক কাণ্ড কারখানা সঙ্গে আগে থেকেই পরিচিত আছে, যদিও এসবে তার বিশ্বাস নেই। সে টেবিলে বসেই বলতে লাগলো, এখানে কেউ আছেন? কেউ আছেন কি? চুপ করো, এমিলিয়া বলল। হ্যারি, তুমি বাতিগুলো একটু নিভিয়ে দাও। আমি টেবিল ছাড়লাম, নিভিয়ে দিলাম সবগুলো আলো। গাঢ় অন্ধকার গ্রাস করলো ডাইনিং রুমটাকে। আমি আধারে হাতড়ে হাতড়ে ফিরে এলাম নিজের জায়গায়। অন্ধের মতো খুঁজলাম মিসেস বারম্যান এবং ম্যাকের হাত। আমার বামে পুরুষালী শক্ত হাত, ডান দিকে নরম মেয়েলি হাত। এমন নিকষ আধার যেন কালো একটা কম্বল চেপে ধরা হয়েছে আমার মুখে। এখন সবাই মনোসংযোগ করো, নির্দেশ দিল এমেলিয়া। এই কামরায় যে আত্মারা আছে তাদের ওপর মনোসংযোগ করো। ভাবো তারা এখানে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। তাদের চাওয়া পাওয়া দুঃখ বেদনার কথা ভাবো। কল্পনা করো তারা আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আমি এমন কোনো আত্মার সঙ্গে যোগাযোগের চেষ্টা করব যার কাছ থেকে প্রয়োজনীয় তথ্যগুলো পাওয়া যাবে। আমরা টেবিল ঘিরে হাতে হাত রেখে বসেছি। এমিলিয়া বিড় করে মন্ত্র পড়তে লাগলো। ঘরে যেসব আত্মা ঘোরাফেরা করছে তাদের ওপর মনোনিবেশের প্রাণপণ চেষ্টা করছি আমি। কিন্তু যারা আত্মা ফাত্মায় বিশ্বাস করে না তাদের জন্য এই কাজটি কঠিন বইকে। মিসেস বারম্যান আমার পাশে বসেছেন, তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। ম্যাকের হাত আমার হাতের ওপর অস্থিরভাবে নাড়াচাড়া করছে। তবে ও যে হাতটা ছেড়ে দেয়নি তাই ভাগ্যি। শুনেছি প্রেত বৈঠক শুরু হবার পরে কোনোভাবেই সার্কেল ভাঙা যাবে না। আমাকে সাহায্য করতে পারে এমন একজন আত্মাকে ডাকছি, বলল এমেলিয়া। আমরা ধীরে ধীরে মনঃসংযোগ বাড়ালাম। মনে করতে লাগলাম চারপাশে সত্যি কেউ বা কিছু ঘুরে বেড়াচ্ছে। একটা ভাইব্রেশন আছে যেটা আমাদের ডাকে সাড়া দেবে।
আমাদের সার্কেলের সবার নাড়ি স্পন্দন টের পাচ্ছি আমার হাতে। অনুভব করছি সবার শরীর এবং মন একটি পূর্ণাঙ্গ সার্কিটে পরিণত হয়েছে। একটা স্রোত বইতে শুরু করেছে টেবিল ঘিরে। স্রোতটা বয়ে যাচ্ছে আমার হাত, মস্তিষ্ক এবং শরীরের মধ্যে এবং বৃদ্ধি করে চলেছে শক্তি। কালেম স্টাডিম ইকানোপুরিস্টা, কালেম স্টাডিম ইকানোপুরিস্টা, ভেনোরা ভেনোরা আপটুলুমিনারি, ফিসফিস করল অ্যামেলিয়া। অন্ধকার পিচের মতো সেঁটে আছে কামরায়। সেই অদ্ভুত অনুভূতিটা ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব যেন নেই দুনিয়ায়। আমাদের অস্তিত্ব প্রমাণ করছে শুধু নারীর স্পন্দন। ঠিক 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 ঠিক। স্পিরিটা হ্যালোস্টিম ভেনোরা সুইম, কালেম এস্ট্রাডিম ইকানোপুরিস্টা ভেনোরা, স্পিরিটা হ্যালোস্টিম ভেনোরা সুইম, কালেম এস্ট্রাডিম ইকানোপুরিস্টা ভেনোরা। জোরে জোরে শ্বাস ফেলছে এমেলিয়া আর বিড় বিড় করে মন্ত্র পড়ছে। হঠাৎ মনে হলো কেউ যেন খুলে দিয়েছে দরজা। শীতল হাওয়ার ঝাপটা ঢুকে আমাদের গোড়ালিতে লাগছে এসে। ভেনোরা ভেনোরা অপটুলুমিনারি, ভেনোরা ভেনোরা স্পিরিট হ্যালোস্টিম, মৃদু গলায় আওড়ে চলেছে এমেলিয়া। অন্ধকারে মনে হলো কেউ ধীর গতিতে আমাদের দিকে এগিয়ে আসছে। প্রথমে ভাবলাম চোখ অন্ধকার সয়ে নিচ্ছে, তাই এরকম দেখছি। অ্যামেলিয়া, ম্যাক এবং মিসেস কারম্যানের ছায়া ছায়া আকারগুলো আধার যেন একত্রিত হয়ে উঠে একটা কাঠামো তৈরি করলো। দেখতে পেলাম ওদের চোখ জ্বলজ্বল করছে। আমাদের মাঝখানে টেবিলটা যেন একটা অতল কালো পুকুর। মুখ তুলে চাইলাম, বুঝতে পারলাম টেবিলের উপরে যে ঝাড়বাতিটা ঝুলছিল সেটাই অকস্মাৎ জ্বলতে শুরু করেছে। আবছা সবুজ একটা আলো ছড়াচ্ছে। বাল্বের ফিলামেন্টগুলো স্রোতের মধ্যে যেন হামাগুড়ি দিচ্ছে মিটমিট করে। গরম রাতে জোনাকি পোকার মতো, কিন্তু এখন গ্রীষ্মকাল নয়। আর এখানে যে ঠান্ডা হাওয়া বইছে তার স্রোত ঘরটাকে ক্রমশ শীতলতর করে তুলছে। আপনি কি এসেছেন? শান্ত গলায় প্রশ্ন করল এমেলিয়া। আমি আপনার আগমনের লক্ষণ দেখতে পাচ্ছি। আপনি কে আছেন এখানে? খসখস করে একটা শব্দ হলো। কেউ যেন পা ঘষতে ঘষতে ঢুকছে ঘরে। নিঃশ্বাস নেওয়ার শব্দ পেলাম আমি ফোঁস করে। আপনি কি এখানে আছেন? আবার জানতে চাইল এমেলিয়া। আপনার উপস্থিতি টের পাচ্ছি আমরা। আপনি কি আছেন? দীর্ঘ নীরবতা। আঁধারে মিটমিট করে জ্বলছে ঝাড়বাতি। এবারে নিঃশ্বাস ফেলার শব্দ আরো পরিষ্কার এবং জোরালো শোনানো। কথা বলুন, আপনার পরিচয় দিন। আমি আপনাকে আদেশ করছি কথা বলার জন্য। বদলে গেল নিঃশ্বাসের আওয়াজ, আরো জোরালো হয়ে উঠল। প্রতিবার শ্বাস ফেলার সময় দপ দপ করে উঠল ঝাড়বাতির বাল্বের শিখা। চেরি টেবিলের ওটার সবুজ প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা। মিসেস বারম্যান এত জোরে আমার হাত চেপে ধরেছেন, নখ বসে গেছে মাংসে। যদিও ব্যথা টের পাচ্ছি না। ঘরে প্রচণ্ড ঠান্ডা শীতল সেই বাতাসটা এবার আমাদের সারা গায়ে এসে লাগছে। কথা বলুন, বলুন আপনি কে? ক্রাইস্ট, এসব কি? অধৈর্য গলায় বলল ম্যাক। আমি তাকে বললাম, দাঁড়াও ম্যাক, ওটা আসছে, ওটা সত্যি আসছে। টেবিলের মাঝখানে স্থির দৃষ্টি আমার। টেবিলের কয়েক ইঞ্চি ওপরে কি যেন কেঁপে উঠল। তারপরে একটা বাতাসের কুণ্ডলী হতে থাকলো। আকার নিতে চলেছে কিছু একটা। নিঃশ্বাসের শব্দ গভীর ও উচ্চকিত হয়ে কাছে এগিয়ে এলো, যেন সত্যি কেউ আমার কানের ওপর শ্বাস ফেলছে। ঝাড়বাতির মিটমিটে আলো ক্রমে ম্লান হয়ে এলো। তবে আমাদের সামনে সাপের মতো মোচড় খেতে থাকা বাতাস থেকে স্বয়ংক্রিয়ভাবে একটা আলো বিচ্ছুরিত হতে লাগলো। ওটার নিচে কাঠের টেবিলের ঠিক সারফেসের ওপর খাড়া হতে লাগলো একটা পিণ্ড।
উত্তেজনায় এত জোরে ঠোঁট কামড়ে ধরলাম যে কেটে রক্ত বেরিয়ে এলো। রক্তের স্বাদ পেলাম মুখে। ভয়ে অবশ হয়ে গেছে আমার শরীর, কিন্তু পিণ্ডটার ওপর থেকে চোখ সরিয়ে নিতেও পারছি না। সার্কেলের শক্তি আমাদের নাড়াচাড়া করতে দিচ্ছে না। বসে বিস্ফারিত চোখে ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে হচ্ছে। টেবিলের কালো চকচকে কাঠ একটা মানুষের চেহারার রূপ নিল। মৃত্যু নয়, যেন মৃত্যুর মুখোশ। গড, এটা কি? আঁতকে উঠল ম্যাক। চুপ, এমিলিয়া ফিসফিস করে বলল। বাতাসের অস্বাভাবিক আলোয় ওর ফর্সা মুখটা ফ্যাকাশে লাগছে। ব্যাপারটা আমাকে সামলাতে দাও। বাতাসের মধ্যে জমাট বাঁধা মুখটা এগিয়ে এলো এমিলিয়ার দিকে। কে আপনি? প্রায় আলাপের সুরে জিজ্ঞেস করলো ও। ক্যারেন ট্যান্ডির সঙ্গে আপনার কিসের সম্পর্ক? কি চান তার কাছ থেকে? স্থির রইল মুখটা, ভয়ঙ্কর দেখতে, কাটাকুটির গভীর দাগ চেহারায়। বয়স হবে 40-এর কাছাকাছি। ঈগলের ঠোঁটের মতো বাঁকানো নাক, মোটা ওষ্ঠ। কি চান আপনি? আবার প্রশ্ন করলো এমিলিয়া। আপনি কি খুঁজছেন? দেখলাম কালো ঠোঁট জোড়া যেন বেঁকে গেল। মনে হলো হাসল নিঃশব্দে, আত্মতৃপ্তির হাসি। মুখটা কয়েক সেকেন্ড রইল ওখানে, তারপর মিলিয়ে গেল বাতাসে। চকচকে পালিশ করা টেবিলে আর কিছুই নেই। গা ছমছমে আলোটা নিভে গেল। আবার ডুবে গেলাম আমরা অন্ধকারে। হ্যারি, বলল এমিলিয়া, জলদি আলো জ্বালো। 12। ম্যাকের হাত ছেড়ে দিলাম আমি। মিসেস বারম্যানের হাতের বন্ধন থেকে নিজেকে মুক্ত করে সিধে হলাম। আর ঠিক তখনই মরাত করে কোনো কিছু কেটে যাওয়ার একটা বিকট শব্দ হলো। চোখ ধাঁধিয়ে জ্বলে উঠল আলো। ঝনঝন শব্দের জানলার কাঁচগুলো একে একে ফাটতে শুরু করলো, যেন বোমা ফাটছে। ভাঙার টুকরো ছড়িয়ে পড়ল ঘরময়। বাইরের তুষার ঢাকা রাতের হিম শীতল বাতাস আবার হু হু করে ঢুকে এলো আমাদের ঘরের ভেতরে। জানলার পর্দাগুলো অস্বাভাবিক রকমের নাচানাচি শুরু করে দিল সেই বাতাসের ঝাপটায়। ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠলেন মিসেস বারম্যান। আমি দৌড়ে গিয়ে বাতির সুইচ টিপলাম। এক থাবড়ায় জ্বালিয়ে দিলাম সব কটা আলো। ডাইনিং রুমে যেন বয়ে গেছে হ্যারিকেন ঝড়। মেঝে ভর্তি কাঁচের টুকরো, দেওয়ালে বাঁকা হয়ে ঝুলছে পেন্টিং, চেয়ারগুলো উল্টে আছে। চেরিউডের ডাইনিং টেবিল আড়াআড়িভাবে ফেটে চৌচির। চেয়ার ছাড়ল ম্যাক। কার্পেটে ছড়ানো কাঁচের টুকরো সাবধানে বাঁচিয়ে হেঁটে এলো। যথেষ্ট হয়েছে, আমার মুদির দোকানই ভালো, এসবের মধ্যে আমি নেই। হ্যারি, ডাকলো এমিলিয়া, মিসেস বারম্যানকে এখান থেকে এখনই নিয়ে যাও। বৃদ্ধা নেতিয়ে পড়েছেন চেয়ারে। তাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে পাশের ঘরে চলে এলাম। শুইয়ে দিলাম সোফার উপরে। তার মুখটা কাগজের মতো সাদা, কাঁপছেন, তবে কোথাও লেগেছে বলে মনে হলো না। আমি ককটেল কেবিনেট থেকে তার জন্য এক গ্লাস ব্র্যান্ডি ঢেলে নিয়ে এলাম। এমিলিয়া বৃদ্ধাকে উঠে বসতে সাহায্য করলো। ঘরটা আদৌ আস্ত আছে? গুঙিয়ে উঠলেন তিনি। ঘরের সামান্য ক্ষতি হয়েছে মিসেস বারম্যান, বললাম আমি। জানলার কাঁচ বোধহয় একটাও আস্ত নেই। আপনার কাঁচের তৈজসপত্রও কয়েকটা ভেঙেছে, টেবিলটাও ফেটে গেছে, তবে ওটা বোধহয় জোড়া লাগানো যাবে। কিন্তু ওটা ওটা কি ছিল? ওই মুখটা? এমিলিয়া জবাব দিল এবার। ওটা কি ছিল আমি নিজেও জানি না মিসেস বারম্যান। মিডিয়াম হিসাবে আমি তো অতটা এক্সপার্ট নই যে চেহারা দেখেই পরিচয় বলে দিতে পারবো, তবে ওটা যেই হোক না কেন অসম্ভব শক্তিশালী কেউ ছিল। সাধারণত আত্মাকে যা করতে বলা হয় তারা তাই করে, তবে এটা আমাদের বুঝিয়ে দিয়েছে যে এরা আমাদের আদেশ মানতে বাধ্য নয়। এরা থেকে বলা ভালো, সে আমাদের আদেশ মানতে বাধ্য নয়। এমিলিয়া, এটাই কি ক্যারেনকে দুঃস্বপ্ন দেখাচ্ছে? আমি জিজ্ঞেস করলাম। ও মাথা ঝাঁকালো।
আমারও তাই ধারণা। ওর এমনই শক্তি এ অ্যাপার্টমেন্টে এক ধরনের ভাইব্রেশন সৃষ্টি করেছে, আর সেটাই ক্যারেন স্বপ্নে দেখছে। ঘুমের সময় সবাই ভাইব্রেশনে সাড়া দেয়, এমনকি দুর্বল মানুষও। আর এটার মতো শক্তিশালী জিনিস আমি জীবনে দেখিনি। প্রকৃত জাদুর শক্তি আছে ওটার। টেবিলে রাখা মিসেস বারম্যানের রুপোর সিগারেট বক্স খুলে সিগারেট নিলাম। সিগারেট ধরিয়ে বললাম, জাদুর শক্তি? জবাব দিল এমিলিয়া। যে আত্মার ওরকম কন্ট্রোল করার ক্ষমতা আছে, ওটা এমন কোনো ব্যক্তির আত্মা যে জীবদ্দশায় অকাল্ট নিয়ে কাজ করত। এমন হওয়াও বিচিত্র নয়। লোকটা বেঁচে আছে এবং সে যখন ঘুমিয়ে থাকে ওই সময় তার আত্মাটা ঘুরে বেড়ায়। এরকম ঘটনা ঘটতেই পারে। কিন্তু আমার কাছে ব্যাপারটা বিশ্বাস হচ্ছে না, বলল ম্যাক। এমিলিয়া, বললাম আমি, আজ রাতে যে জিনিসটা দেখলাম ওটা যদি সত্যি কোনো জাদুকরের আত্মা হয়ে থাকে তাহলে তো ভাবনার কথা। কারণ আমি গতকাল রাতে ট্যারট কার্ড দেখেছিলাম, আমার হাতে বারবার ম্যাজিশিয়ান কার্ড উঠে আসছিল। চোখের ওপর ঝাপটে আসা চুলগুলো আঙুল দিয়ে ঠেলে সরিয়ে এমিলিয়া বলল, সেক্ষেত্রে আমারও ধারণা যে এসব করে থাকুক না কেন, সে জীবিত হোক বা মৃত, নিশ্চয়ই সে একজন জাদুকর। উইচ ডক্টর? ম্যাক জিজ্ঞেস করল। হতে পারে। লোকটাকে দেখে মনে হচ্ছে আফ্রিকান। কালো চেহারার জন্য নয়, তার মোটা ঠোঁট জোড়া আফ্রিকানদের মতো। মিসেস বারম্যান ব্র্যান্ডির গ্লাস হাত নিয়ে সিট দাঁড়া টান টান করলেন। লোকটার চেহারা দেখে কিন্তু আমার আফ্রিকান মনে হয়নি, তার সঙ্গে ইন্ডিয়ানদের মিল আছে। মট মট করে আঙুল ফোটালো ম্যাক। ঠিক বলেছেন, ইন্ডিয়ান, রেড ইন্ডিয়ান। ওই বাঁকানো নাক, ঠোঁট, উঁচু চোয়াল। ও উইচ ডক্টর নয়, মেডিসিন ম্যান, ওঝা। এমিলিয়ার চোখে বিদ্যুৎ খেলে গেল। ঠিক বলেছ। শোনো, আমার কাছে ইন্ডিয়ানদের উপর কয়েকটা বই আছে। আমি বাসায় গিয়ে বইগুলো ঘেঁটে দেখছি মেডিসিন ম্যানদের উপরে কিছু পাই কিনা। মিসেস বারম্যান, আমরা কি এখন যেতে পারি? আপনি ভয় টয় পাবেন না তো? না না, আপনারা যান, বললেন বৃদ্ধা। আমার কোনো অসুবিধা হবে না। আমি আজ রাতটা পাশের ফ্ল্যাটের মিসেস রডরিকের সঙ্গে থাকবো। আর কাল তো ক্যারেনের মা বাবা দুজনেই আসছে। বইটই ঘেঁটে যদি আপনারা তেমন কিছু পান যাতে ক্যারেনের উপকার হবে, তাহলে আপনারা যত তাড়াতাড়ি কাজটা শুরু করবেন ততই তো মঙ্গল, ক্যারেনের ভালো হবে। এমিলিয়ার বাড়ি চলে এলাম আমরা। ওর বাড়ির একটা ঘর ভর্তি শুধু বই আর পত্রিকা। সেই সঙ্গে আছে ট্যাপেস্ট্রি এবং ছবি। অ্যামেলিয়া ইন্ডিয়ানদের ওপর লেখা বেশ কয়েকটি বই নামালো তাক থেকে। বাফেলো ম্যাজিক, রেইন ড্যান্স, যুদ্ধের সময়কার মন্ত্র ইত্যাদি ছাড়া মেডিসিন ম্যানদের ওপর তেমন কিছু পেলাম না বইগুলোতে। 11টা বই ঘেঁটেও মিস বারম্যানের টেবিলে ভেসে ওঠা মুখোশ সম্পর্কে জানা গেল না কিছুই। হয়তো আমরা ভুলে অন্য পথে হাঁটছি, বলল এমিলিয়া। নয়তো আত্মাটা এখনকার সময়ের, যে এখনো বেঁচে আছে। ইন্ডিয়ানদের নাক বাঁকানো থাকে বলে তো শুনিনি। ওটা কোনো ইহুদির নাকও হতে পারে। আচ্ছা, বললাম আমি এমিলিয়াকে, তোমার কাছে ইতিহাসের কোনো বই আছে? ওতে হয়তো ইন্ডিয়ান আর মেডিসিন ম্যানদের ক্রস রেফারেন্স থাকতে পারে। এমিলিয়া আরও কতগুলো বই ঘেঁটে মার্কিন যুক্তরাষ্ট্রের শুরুর দিকের উপনিবেশবাদের উপরে লেখা কয়েকটি বই বের করল। 3টে ভলিউম। প্রথম ভলিউমে নিউ ইয়র্কের ইতিহাস। আমি সূচিতে চোখ বুলাতে লাগলাম, ইন্ডিয়ানদের ওপর কোনো লেখা আছে কিনা দেখতে। ইন্ডিয়ান সভ্যতা নিয়ে কিছু কথা লেখা আছে বইটিতে। ওই সময় লোকে স্থানীয় ইন্ডিয়ানদের দেশি সংস্কৃতির প্রতি আগ্রহ প্রকাশের চেয়ে ভূমি দখল করতেই বেশি ব্যস্ত ছিল। তবে বইটিতে একটি ছবি দেখে রীতিমতো চমকে উঠলাম। ছবিটি একটি দ্বীপের তীরে সার বাঁধা কতগুলো ঘর, একটি উইন্ড মিল, উঁচু দেওয়াল ঘেরা একটি দুর্গও আছে। উপকূলে নোঙর করে রয়েছে কতগুলো জাহাজ, ক্যানো এবং জলিবোট দেখা যাচ্ছে, তীরে ভিড়ছে।
জাহাজের সারির মধ্যে সবচেয়ে বড় জাহাজটি ক্যারেনের দুঃস্বপ্নের জাহাজের সঙ্গে মিলে যায়। ছবির নিচের বর্ণনাও একটা সম্পর্ক আছে বলে মনে হলো ক্যারেনের জাহাজের সঙ্গে। ক্যাপশনে লেখা নিউ আমস্টারডাম 1651। ডাচ ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির ডিরেক্টর জেনারেল এই ক্ষুদ্র ও গুরুত্বপূর্ণ উপনিবেশে বাস করতেন। আমি বইটি এমিলিয়াকে দিলাম। ছবিটা দেখো। ক্যারেন অবিকল এ জাহাজের স্বপ্নই দেখত। ওই ক্যানোতে 8 ডজন ইন্ডিয়ানও আছে। 350 বছর আগে নিউ ইয়র্কের চেহারা ছিল এরকম। মনোযোগ দিয়ে বইটি দেখল এমিলিয়া। হ্যারি, হতে পারে আমরা আসলে এটাই খুঁজছিলাম। নিউ ইয়র্কে বা আমস্টারডামে অত বছর আগে হয়তো কোনো মেডিসিন ম্যান বাস করত। ক্যারেন হয়তো ওই লোকের ভাইব্রেশন একই জায়গা থেকে পেয়েছে যে জায়গাটায় লোকটা বাস করত। ঠিক বলেছ, দাড়ি চুলকাতে চুলকাতে মন্তব্য করলো ম্যাক। ইস্ট 82nd স্ট্রিটে নিশ্চয়ই কোনো ইন্ডিয়ান গ্রাম ছিল। বসেছিলাম, উঠে দাঁড়ালাম। বসে থাকতে থাকতে পিঠ ধরে গেছে। ডি বুট রহস্যের মানে এখন পরিষ্কার। ডাচরা যখন ম্যানহাটানে উপনিবেশ গড়ে তোলে, ওই সময় একটি লোক, ধরে নেওয়া যাক সে ছিল মেডিসিন ম্যান, সে কোনো ইউরোপীয় শব্দ যদি শেখেও তো শিখেছে ওলন্দাজ শব্দ। ডি বুট মিজনহিরের অর্থ জাহাজ সম্পর্কিত কিছু হওয়াই স্বাভাবিক। আর ক্যারেনের স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী লোকটা জাহাজকে ভয় পাচ্ছিল। ক্যারেন আমাকে বলেছে তার কাছে মনে হচ্ছিল জাহাজটা যেন ভিন গ্রহের কোনো জলযান, মঙ্গল গ্রহ ট্রহ থেকে এসেছে। এখন বুঝতে পারছি ইন্ডিয়ানদের কাছে ওই জাহাজটা কী চেহারা নিয়ে হাজির হয়েছিল। কিন্তু লোকটা এত ভয়ঙ্কর কেন? জিজ্ঞেস করলো এমিলিয়া। আর তার সঙ্গে ক্যারেনের টিউমারেরই বা কী সম্পর্ক? ম্যাক বলে উঠল, তোমার প্রশ্নের জবাব এখানে পাবে। ধুলো ভরা একটা প্রকাণ্ড এনসাইক্লোপিডিয়ার পৃষ্ঠা উল্টাচ্ছিল সে এতক্ষণ। একটা চিহ্ন দিয়ে বইটি এগিয়ে দিল এবার আমাদের দিকে। আমি চিহ্নিত জায়গাটা জোরে জোরে পড়ে চললাম। মেডিসিন ম্যানেরা প্রায়ই হতো শক্তিশালী জাদুকর। বলা হয় তারা অবিশ্বাস্য অলৌকিক ঘটনা ঘটাতে সক্ষম। লোকে বলে তারা অমর। প্রাণ সংকট হলে তারা জ্বলন্ত তেল পান করে আত্মহত্যা করত, এবং যে কোনো সময়, সেটা ভবিষ্যৎ হোক বা অতীত, যে কোনো নারী, পুরুষ কিংবা প্রাণীর শরীরে প্রবেশ করে পুনর্জন্ম নেওয়ার ক্ষমতা ছিল তাদের। অ্যামিলিয়ার চোখ রসগোল্লার মতো বড় হয়ে গেল। বইতে এসব লিখেছে বুঝি? হ্যাঁ, জবাব দিলাম আমি। এর মানে ক্যারেন গর্ভবতী। বইটি বন্ধ করলাম। ও এক বুনো জংলিকে জন্ম দিতে চলেছে। কিন্তু হ্যারি, বলল এমিলিয়া, আমরা এখন কি করব? ম্যাক ততক্ষণে আইস বক্স খুলে বিয়ারের ক্যান বের করলো। আমরা যা করতে পারি তা হলো মেডিসিন ম্যানদের জন্ম হওয়া পর্যন্ত অপেক্ষা করা। তারপর তার মুখে জ্বলন্ত তেল ঢেলে দিলেই ল্যাটা চুকে গেল। ও মরবে, ক্যারেনও বাঁচবে। ক্যারেন বাঁচবে না, বললাম আমি। মেডিসিন ম্যান যখন জন্ম নেবে ততক্ষণে ক্যারেন মারা যাবে। জানি আমি। থমথমে চেহারা নিয়ে বিয়ারের ক্যানে চুমুক দিল ম্যাক। কিন্তু তোমাদের আর কিছু করার আছে বলে তো মনে হচ্ছে না আমার। আমি ফোনের সামনে চলে এলাম। হাসপাতালে ফোন করব। ডক্টর হিউজ হয়তো কোনো বুদ্ধি দিতে পারবেন। ঘন্টা কয়েক আগেও আমরা তিমিরে ছিলাম। এখন যা হোক একটা গন্তব্য দেখতে পাচ্ছি। ভাবলাম যে ফোনটা করেই ফেলি। সিস্টার্স অফ জেরুজালেম হাসপাতালে ফোন করলাম। চাইলাম ডক্টর হিউজকে। সাড়া দিলেন তিনি। কণ্ঠ শুনে মনে হলো ক্লান্তির চরমে গিয়ে পৌঁছেছেন। রাত প্রায় 1টা। উনি নিশ্চয়ই সারাদিন ডিউটি করেছেন। ডক্টর হিউজ, আমি হ্যারি আর্সকিন বলছি। কি খবর মিস্টার আর্সকিন? আপনার ভূতের কোনো সংবাদ পেলেন? আমি একজন মিডিয়াম পেয়েছি ডক্টর হিউজ, আমার বান্ধবী। ক্যারেনের বাড়িতে আমরা প্রেত বৈঠক বসিয়েছিলাম।
সেখানে একটা চেহারা দেখেছি সবাই। আমাদের ধারণা ওটা সপ্তদশ শতকের কোনো মেডিসিন ম্যান হবে। বইপত্র ঘাঁটাঘাঁটি করলাম এতক্ষণ ধরে, ওতে মেডিসিন ম্যানদের সম্পর্কে লেখা। প্রাণ সংকট হলে তারা জ্বলন্ত তেল ভক্ষণ করে নিজেদের ধ্বংস করে ফেলত। তারপর আবার, সেটা ভবিষ্যৎ বা অতীত, যে কোনো সময়ে যে কোনো পুরুষ, নারী অথবা প্রাণীর শরীরে প্রবেশ করে জন্ম নিত। টেলিফোনের অপর প্রান্তে দীর্ঘক্ষণে নীরবতা। হুম মিস্টার আর্সকিন, বুঝতে পারছি না কি বলবো। সবই প্রায় খাপে খাপে মিলে যাচ্ছে, কিন্তু ঘটনা সত্যি হলে এরকম একটা লোককে কিভাবে ধ্বংস করব? ডক্টর গারফিল্ড আজ বিকেলে ক্যারেনের আরও কতগুলো টেস্ট করেছেন। তাতে পরিষ্কার বোঝা গেছে, আমরা যদি ওই ভ্রূণটাকে কেটে ফেলতে বা হত্যা করতে চাই, তাহলে ক্যারেন মারা যাবে। ওই জিনিসটা মেয়েটার নিজের নার্ভাস সিস্টেমের সঙ্গে একটা অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে গড়ে উঠছে। ক্যারেন কেমন আছে ডাক্তার? জ্ঞান ফিরেছে? ফিরেছে, তবে অবস্থা ভালো না। ভ্রূণটা যে হারে আকারে বেড়ে চলেছে, এ গতিতে বৃদ্ধি পেতে থাকলে ক্যারেন আর 2-3 দিনের মধ্যে মারা যাবে। ডক্টর গারফিল্ডের ধারণা মঙ্গলবার পর্যন্ত আয়ু আছে মেয়েটার। গাইনোকোলজিক্যাল এক্সপার্ট কি বলেন? তিনি আমাদের আর সবার মতোই হতভম্ব, বললেন ডক্টর হিউজ। জানিয়েছেন ভ্রূণটা অস্বাভাবিক কোনো শিশুর ভ্রূণ নয়। ওর মধ্যে প্যারাসাইটিক অর্গাজমের সমস্ত বৈশিষ্ট্য অবিশ্বাস্য গতিতে বেড়ে চলেছে। এমিলিয়া আমার সামনে এসে দাঁড়ালো, প্রশ্নবোধক দৃষ্টিতে তুলল ভুরু। কেমন আছে ক্যারেন? জিজ্ঞেস করলো ও। ফোনের মুখে হাত চাপা দিলাম আমি। অবস্থা খারাপ, ডাক্তাররা বলছেন ও মঙ্গলবার পর্যন্ত টিকে থাকবে কিনা সন্দেহ। কিন্তু এই মেডিসিন ম্যানটা? প্রশ্ন করলাম এমিলিয়া। ডাক্তার ওটার সম্পর্কে কি বললেন? ওটা কি বাড়তেই থাকবে এবং সারভাইভ করে যাবে? ও গুড গড! আমি ডক্টর হিউজের সঙ্গে আবার কথা বললাম। ডক্টর হিউজ, আমার বান্ধবী জানতে চাইছে যে ওই ভ্রূণের কি হবে। ক্যারেন মারা গেলেও কি ওটা বেঁচে থাকবে? আপনি এই ব্যাপারে কিছুটা চিন্তা করেছেন কি? ডক্টর হিউজ জবাব দিতে ইতস্তত করলেন না। মিস্টার আর্সকিন, এরকম কিছু ঘটলে আমাদের যা করা উচিত তাই করব। ওটা যদি শিশু হিসেবে জন্ম নেয়, স্বাভাবিক সুস্থ শিশু, আমরা ওকে বাঁচিয়ে রাখার প্রাণপণে চেষ্টা করব। কিন্তু ওটা যদি কোনো দানব হয়, তাহলে ওটাকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবো। কিন্তু ওটা যদি মেডিসিন ম্যান হয়? উদ্বেগ নিয়ে জানতে চাইলাম। একটুক্ষণ চুপ করে থেকে জবাব দিলেন ডাক্তার, ওটা যদি মেডিসিন ম্যান হয় তাহলে কি করব জানি না, কিন্তু ওটা মেডিসিন ম্যান কেন হবে বুঝতে পারছি না। মিস্টার আর্সকিন, অকাল্টে আমি বিশ্বাস করতে চাই, কিন্তু ক্যারেন 350 বছর আগের কোনো ইন্ডিয়ানকে জন্ম দিতে চলেছে, এটা শুনলেই অবিশ্বাস্য লাগে। ডক্টর হিউজ, কিন্তু আপনিই বলেছিলেন এর মধ্যে আধি ভৌতিক কোনো বিষয় জড়িত আছে কিনা সেটা আমাকে খোঁজ করে দেখতে। দীর্ঘশ্বাস ফেললেন ডক্টর হিউজ। মনে আছে আমার, মিস্টার আর্সকিন, তবে নিশ্চয়ই স্বীকার করবেন বিষয়টা নিতান্তই আজগুবি। আজগুবি হোক না হোক, ক্যারেনের জন্য আমাদের কিছু তো করা উচিত। আপনি কি করতে চাইছেন? প্রশ্ন করলেন হিউজ। পরামর্শটা আপনিই আমাকে দিয়েছিলেন ডক্টর হিউজ, বলেছিলেন একজন এক্সপার্টের সাহায্য নিতে। আমি তাই করেছি। আমরা একজন এক্সপার্ট খুঁজছি যে ইন্ডিয়ান লোকবিদ্যা এবং মিস্টিসিজম সম্বন্ধে পর্যাপ্ত জ্ঞান রাখে। আমাকে আর একটু সময় দিন, আমি এরকম একজনকে খুঁজে বের করছি। হার্ভার্ড কিংবা ইয়েল বিশ্ববিদ্যালয়ে এরকম কাউকে পাবই। পেতে পারেন, বললেন ডক্টর হিউজ। ঠিক আছে মিস্টার আর্সকিন, আপনার আগ্রহ এবং সাহায্যের জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করতে দ্বিধা করবেন না। আমি ধীরে ধীরে ফোন নামিয়ে রাখলাম। অ্যামেলিয়া এবং ম্যাক আমার পাশে বসে আছে, ওদের চেহারাতে উৎকণ্ঠা, তবে সেই সঙ্গে আমাকে সাহায্য করার ব্যগ্রতাও রয়েছে। চেরি উড টেবিলের মুখটাকে দেখেছে ওরা, বিশ্বাস করেছে ব্যাপারটা। আত্মাটা যেই হোক, ওটা ইন্ডিয়ান মেডিসিন ম্যান কিংবা কোনো পিশাচ হোক, ওটার বিরুদ্ধে লড়াইয়ে আমাকে ওরা সাহায্য করতে প্রস্তুত। ডাচদের আসলে উচিত ছিল $24 ফেরত নিয়ে ম্যানহ্যাটন ইন্ডিয়ানদের কাছে ফিরিয়ে দেওয়া, বলল ম্যাক। আমার ধারণা ম্যানহ্যাটনের প্রকৃত মালিকরা এখন প্রতিশোধ নিচ্ছে।
আমি চেয়ারে বসে চোখ ঘষতে ঘষতে পড়লাম, আমারও তাই ধারণা ম্যাক। চলো একটু ঘুমিয়ে নি, কাল অনেক কাজ পড়ে। 14। ডক্টর আর্নেস্ট স্নো। তাঁকে খুঁজে বের করতে আমাদের পুরো 4 ঘন্টা লাগলো। অ্যামিলিয়ার এক বান্ধবীর হার্ভার্ডের এক লোকের সঙ্গে পরিচয় ছিল। সে আবার অ্যানথ্রোপোলজির একজন ছাত্রকে চিনত, আর অ্যানথ্রোপোলজি বিভাগের ওই ছাত্র আমাদের ডক্টর আর্নেস্ট স্নোয়ের কথা বলল। ডক্টর আর্নেস্ট স্নোয়ের ক্রেডেন্সিয়াল চমকে দেওয়ার মতো। তিনি ইন্ডিয়ানদের ধর্ম এবং জাদু চর্চার ওপরে 5টি বই লিখেছেন। তিনি আমাদের নাগালেই বাস করেন, আলবানিতে। তখনও ভোর হয়নি, আবছা আঁধারে ঢাকা প্রকৃতি। ম্যাক কফোর্ড মস্ত হাই তুলে জিজ্ঞেস করলো, হ্যারি, তুমি কি ওই লোকের সঙ্গে দেখা করবে? ইচ্ছে তো আছে, জবাব দিলাম আমি, তবে আমরা ভুল পথে এগোচ্ছি কি না বুঝতে পারছি না। মানে? ভুরু কুঁচকে গেল এমেলিয়ার। ইন্ডিয়ানদের নিয়ে মাতামাতির কথা বলছি। বিষয়টা নিয়ে যে এত লাফালাফি করছি, আসলে কি এর কোনো ভিত্তি আছে? আমরা লাফঝাপ দিচ্ছি কারণ টেবিলে রেড ইন্ডিয়ানদের মতো একটা চেহারা দেখেছি, তবে ওটা সত্যি রেড ইন্ডিয়ান ছিল কি না সেটা তো এখনো বুঝতে পারছি না। আর ওটা রেড ইন্ডিয়ানই সেটা ভাবারও তো কোনো যুক্তিসঙ্গত কারণ দেখছি না। কাঁধ ঝাঁকালো এমিলিয়া। কিন্তু আমরা আর কিসের ভিত্তিতে এগোবো? এতদূর যখন এসেছি, বাকি পথটাও পাড়ি দিতে হবে বই কি। ঠিক আছে, তবে চলা শুরু হোক, বলে তুলে নিলাম ফোন। স্নোয়ের নাম্বার ডায়াল করলাম। শুনলাম রিং বাজছে। সারা মিলল যেন 1 যুগ পর। আর্নেস্ট স্নো বলছি। ভেসে এলো গম্ভীর এক কণ্ঠ। ডক্টর স্নো, ছুটির দিনে আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত, তবে কেন ফোন করেছি জানার পরে আশা করি রাগ করবেন না। আমার নাম হ্যারি অরস্কিন। আমি একজন অলোকদ্রষ্টা। হ্যাঁ, আপনি কি? যেন ঘেউ করে উঠলেন ডক্টর স্নো। আমি লোকের হাত দেখি, জ্যোতিষী, থাকি আপনার শহরে। কয়েকক্ষণ অসহ্য নীরবতা। তারপরে ডক্টর স্নো বললেন, মিস্টার আর্স্কিন, আপনি অসময়ে ফোন করেছেন বলে আমি কিছু মনে করিনি, তবে 7 সকালে একজন জ্যোতিষীর সঙ্গে আমার কি দরকার থাকতে পারে, অথবা আমার সঙ্গে তার কি দরকার থাকতে পারে ভেবে পাচ্ছি না। খুবই দরকার আছে ডক্টর স্নো। আমার এক মক্কেল, সে মুহূর্তে হাসপাতালে। এক তরুণী ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। তার ঘাড়ে একটি টিউমার গজিয়েছে। টিউমারের ধরন দেখে থ মেরে গেছেন ডাক্তাররা। শুনে দুঃখিত হলাম, বললেন ডক্টর স্নো, কিন্তু এর সঙ্গে আমার কি সম্পর্ক থাকতে পারে তা বোধগম্য হচ্ছে না। আমি নৃতত্ত্বের শিক্ষক, মেডিসিনের নই। এই জন্যই আপনাকে ফোন করেছি ডক্টর স্নো। আমার ধারণা আমার ক্লায়েন্ট এক ইন্ডিয়ান মেডিসিন ম্যানের পুনর্জন্ম দিতে চলেছে। তার ঘাড়ের টিউমারটি আসলে এক আমেরিকান ইন্ডিয়ানের ভ্রূণ। আপনি এদের কথা জানেন, তাই না? এরা জ্বলন্ত তেল গিলে খেয়ে অতীত কিংবা ভবিষ্যতে পুনর্জন্ম নিতে পারে। এবারের বিরতি দীর্ঘতর হলো। তারপর ডক্টর স্নো প্রশ্ন করলেন, আপনি কি সিরিয়াস মিস্টার হ্যারি আর্স্কিন? হ্যাঁ মিস্টার হ্যারি, আপনি কি জানেন আপনি কি বলছেন? আপনি বলছেন এই আধুনিক নিউ ইয়র্ক নগরে একজন আছে যে কিনা মেডিসিন ম্যান হিসাবে পুনর্জন্ম নিতে চলেছে? ঠিক ঠিক তাই বলছি স্যার। আপনি কি আমার সঙ্গে মশকরা করছেন? ছাত্রদের মতো বোকা বানাবার ধান্দা করছেন? আপনার সঙ্গে আমি ঠাট্টা মশকরা কিছুই করছি না। আপনি যদি দয়া করে আধ ঘন্টা সময় দিতেন, তাহলে আপনার বাসায় এসে ব্যাপারটি আরও খোলসা করে বলা যেত। আমার ব্যাপারে খোঁজ খবর নিতে চাইলে সিস্টার্স অফ জেরুজালেম হাসপাতালের ডক্টর হিউজের সঙ্গে কথা বলতে পারেন। আমরা তার অনুমতি নিয়েই এই কাজটা করছি। আমি এবং আমার 2 বন্ধু এদের একজন মিডিয়াম। আমি কল্পনায় দেখতে পাচ্ছিলাম দোটানায় ভুগছেন ডক্টর স্নো। অ্যামেলিয়া এবং ম্যাক আমার দিকে নিষ্পলক তাকিয়ে রয়েছে। আমি অপেক্ষা করছি জবাবের জন্য। ঠিক আছে, অবশেষে বললেন তিনি,
আপনি তাহলে আমার সঙ্গে দেখা করতে চাইছেন? যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর স্নো। জানি আপনাকে অসুবিধেয় ফেলছি, কিন্তু একটা মেয়ে যে ওদিকে মারা যেতে বসেছে। না না, অসুবিধে কোথায়? আমার শালিকা আজ আমাদের বাসায় আসবে, তার সঙ্গে যত কম দেখা হবে ততই মঙ্গল। আপনারা যখন খুশি আসতে পারেন। ধন্যবাদ। একটা কথা ভেবে আমরা সবসময় অবাক হয়ে যাই যে চোখের সামনে একবার প্রমাণ পেলে লোকে দ্রুত অকাল্ট এবং সুপারন্যাচারাল ব্যাপারগুলো মেনে নেয়। ডক্টর স্নো সম্ভবত দীর্ঘদিন ধরে মেডিসিন ম্যানদের পুনর্জন্ম নিয়ে পড়াশোনা করছেন। এটা যে ঘটা সম্ভব তা হয়তো বিশ্বাস করতেন না, কিন্তু যেই একজন তাকে বলল ঘটনাটা সত্যি ঘটেছে, বিনা দ্বিধায় ব্যাপারটা বিশ্বাস করলেন তিনি। আমি গাড়ির চাবি আমার হেরিংবোন কোটের পকেটে ফেললাম। আমার সঙ্গে কে যাবে আলবানিতে? জিজ্ঞেস করলাম আমি। এমিলিয়া এবং ম্যাক দুজনেই একসঙ্গে উঠে দাঁড়ালো। বলতে দ্বিধা নেই, বলল ম্যাক। মুদি দোকানদারি করার চেয়ে এই মুহূর্তে এই কাজটা করতেই আমি বেশি আগ্রহ বোধ করছি। বন্ধুরা, এখানে শেষ হয়ে গেল দ্য ম্যানিটুর দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্ব শীঘ্রই আসবে। এরকম যদি আরও অন্য স্বাদের গল্প শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম দেওয়া আছে সেখানে ক্লিক করুন। ক্লিক করলে চ্যানেলের হোম পেজ খুলে যাবে। হোম পেজে পাবেন প্লেলিস্ট। সেখানে আজ পর্যন্ত আপলোড করা গল্প থরে থরে সাজানো আছে আপনাদেরই জন্য। সেগুলি শুনুন যতক্ষণ না নতুন গল্প নিয়ে আসি। তাহলে আজ বিদায় নিলাম। নমস্কার।